আমরা যখন রাস্তাঘাটে বেরোই তখন এরকম প্রায়শই আমাদের সাথে হয় যে রাস্তার ঘাটে হোক বা কোনো যানবাহনে হোক এমন আমরা কাউকে দেখি যাদের দেখে মনে হয় যে আরে খুব চেনা চেনা লাগছে তো, কিন্তু সেই পয়েন্ট অফ টাইমে আমরা ঠিক মনে করতে পারি না যে সেই ব্যক্তিকে খুব চেনা চেনা লাগলেও আমরা তাকে আগে কোথায় দেখেছি বা কেন আমাদের এরকম মনে হচ্ছে যে খুব চেনা চেনা লাগছে কিন্তু মনে পড়ছে না। অনেক সময় হয়তো আমরা বাড়ি ফিরে গিয়ে মনে করতে পারি যে তাকে হয়তো কোনো অফিস পার্টিতে বা কখনো কলেজে বা কোথাও একটা হয়তো দেখেছি বা কোনোভাবে হয়তো পরিচয় হয়েছিল। আবার অনেক সময় এরকম খুব চেনা চেনা মনে হয় কিন্তু আমরা আলটিমেটলি বাড়ি গিয়েও মনে করতে পারি না যে তাকে অ্যাকচুয়ালি কেন চেনা চেনা লাগছিল। তো এরকমই একটা ঘটনা এক ভদ্রলোকের সাথে ঘটে এবং তারও সেই ব্যক্তিকে দেখে ভীষণ চেনা চেনা মনে হয়, কিন্তু সে মনে করে উঠতে পারে না যে তাকে কেন চেনা চেনা লাগছিল। কিন্তু এই চেনা চেনা কেন লাগছিল এই বিষয়টা যখন ওনার সামনে আসে, যখন সেটা রিভিল হয় যে কেন ওনার এরকম মনে হচ্ছিল, সেটা জানার পরে আপনারাও কিন্তু, আমি এটুকু বলতে পারি, আপনারাও কিন্তু চমকে যাবে। তো আমি এটুকু আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আর পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের জীবনেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে দিতে পারেন। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, তো সেই ডেসক্রিপশন ইমেল আইডিতে আপনারা আপনাদের সেই অভিজ্ঞতাটাকে ইমেল করতে পারেন। আর খুব ভালো হয় যদি সেই ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দেবেন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি যে ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তো তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অনেক রকমের ঘটনা পাঠাচ্ছে, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন যে সেই ঘটনা যেন বিদ্বেষমূলক না হয়, আর সেই ঘটনা যেন সবাই সবার সামনে সুন্দরভাবে শুনতে পারে, কারণ আমাদের ঘটনা কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কোনোরকম কোনো বিদ্বেষমূলক ঘটনা পাঠাবেন না। আর আমরা স্বরচিত কোনো ঘটনা কিন্তু এই চ্যানেলে প্রচার করি না, তাই সেগুলোও পাঠাবেন না। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা বেহালা থেকে স্বর্ণেন্দুবাবু লিখে পাঠিয়েছেন। তো উনি পুরো ঘটনাটাই লিখেছেন এবং তারপর রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা পরিবেশন করি। তবে সেই চেষ্টাই করছি। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তবে তার আগে ঘটনা সম্পর্কিত কিছু জিনিস আমি আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। স্বর্ণেন্দুবাবু প্রত্যেক দিন ওনার বেহালার বাড়ি থেকে বাসে করে অফিস যেতেন। রোজই উনি মোটামুটি একই টাইমে বাড়ি থেকে বেরোতেন, অফিস যেতেন, আবার বাড়ি চলে আসতেন। এবারে ওনার অফিসের যে টাইমিংটা ছিল, উনি যেহেতু একটা অন্য প্রজেক্ট জয়েন করেন, তো সেই জন্য উনি ভাবলেন যে সেই প্রজেক্টের মিটিংগুলো একটু আগে হতো। তো সেই কারণে উনি যে টাইমে আর কি অফিস যেতেন তার থেকে 1 ঘন্টা আগে অফিস যাওয়াটা উনি বেশি প্রেফারেবল মনে করলেন। তো উনি কী করলেন, 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে উনি বাসের জন্য ওয়েট করতেন, বাস আসতো, উনি চলে যেতেন এবং যে টাইমে উনি অফিস থেকে নর্মালি ফিরতেন তার থেকে 1 ঘন্টা আগেই উনি ফিরে যেতেন, যেহেতু উনি 1 ঘন্টা আগে যেতেন। এবার যেদিন থেকে উনি 1 ঘন্টা আগের বাস ধরা শুরু করলেন সেদিন থেকে ওনার সাথে একটা ঘটনা ঘটতে শুরু করলো। তো প্রত্যেক দিন ওরকম বাসে করে যায়, তো সেই বাসেই উনি ওঠেন 1 ঘন্টা আগে। এবার অফিস যাওয়ার সময় সকলেরই খুব তাড়া থাকে, অফিসে প্রচুর কাজের চাপ, তো কাজ নিয়ে চিন্তাভাবনা করতে হয় যে কোন কাজটা কার পরে করবে, কখন কোন মিটিংগুলো আছে। এবার অফিস যাওয়ার সময় না সবাই আর কি প্রেফার করে যে একটু মাথা ঠান্ডা রেখে একটু স্বস্তি করে অফিসটা যাওয়া, কারণ গিয়ে তো প্রচুর কাজের লোড রয়েছেই। এবার ঘটনা যেটা ঘটলো যে উনি যখন ওই বাসটায় ওঠা শুরু করলেন, তো সেই সময় ওনার বয়স হচ্ছে 30-32 এরকম যখনকার ঘটনা। এটা এটা বেশি পুরনো ঘটনা কিন্তু না, এটা খুব একটা পুরনো ঘটনা যে তা নয়, কিন্তু এটা জাস্ট কয়েক বছর আগেকারই ঘটনা। তো সেই সময় ওই বাসে একটা মহিলা উঠতেন আর কি, উনি যে স্টপেজ থেকে উঠতেন তার আগেই মহিলাটা ওই বাসে থাকতো, সে হয়তো আগের কোনো স্টপেজ থেকে উঠেছে। এবার ঘটনাটা হলো,
উনি প্রথম যেদিন ওই 1 ঘন্টা আগে থেকে অফিস যাওয়ার জন্য বাস ধরা শুরু করলেন, সেই প্রথম দিন থেকে দেখছেন যে ওই ভদ্রমহিলা বাসে উঠেছেন। ভদ্রমহিলার বয়স হচ্ছে 40-42 সেই সময়। তো তিনি প্রত্যেক দিনই বাসে কারো না কারোর সাথে ঝামেলা করে। মানে হয়তো উনি একটু বেশি স্পেস নিয়ে বাসের সিটে বসে আছেন, কেউ হয়তো ওনাকে একটু বললো যে আপনি একটু সরে যান, আমাদের বসতে অসুবিধা হচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে উনি ইচ্ছে করে একটু বেশি স্পেস নিয়ে বসেছেন। উনি বলছেন আমি সরবো না, উনি বলছেন আমি আমার ব্যাগটা সিটের পাশেই রাখবো, আমি সরাবো না। সে প্রত্যেক দিন যেটা হচ্ছে যে 6-7 মিনিট করে করে বাসের মধ্যে ঝামেলা হচ্ছে। হয়তো ওনাকে কেউ বলছে সরতে, বা উনি হয়তো সেদিনকে বসার জায়গা পায়নি, উনি দাঁড়িয়ে আছে, একে উল্টোপাল্টা কথা বলছে, তাকে কিছু একটা কথা শোনাচ্ছে, এবং খুব মানে বাসের মধ্যে একটা ঝামেলা হচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন। তো যখনই উনি আর কি, যেহেতু ওই বাসটাই উনি ওই টাইমে ধরতেন, তো ওই বাসে রোজই ওই ভদ্রমহিলা থাকে, আর প্রত্যেক দিনই কারো না কারোর সাথে উনি ঝামেলা করেন। এবার যেহেতু ওই ঝামেলাটা করতেন, ওনার না খুব বিরক্ত লাগতো স্বর্ণেন্দুবাবু, যে এই মহিলা এমন ঝগড়া করে অফিস যাওয়ার সময় বাসে, রোজ ওনাকে কারো না কারোর সাথে ঝগড়া করতে হবে। তো ওই সময় না মানে ওই ঝগড়াতে ওনার খুব বিরক্ত লাগতো, যে একে অফিস গিয়ে এত কাজ করতে হবে, তার আগে যে একটুখানি শান্তি মনে ঠান্ডা মাথায় যে অফিস যাব, সেটারও জো নেই। আর একটা যেটা ব্যাপার হলো যে ওই ভদ্রমহিলা মানে উনি কি করতো, এত যে ঝামেলা করছে, এত ঝগড়া করছে, তো স্বর্ণেন্দুবাবু না একটুখানি মানে ভয়ই থাকতো, যে কোনো সময় যদি সামনে গিয়েও দাঁড়াতে হয় তাহলে উনি দাঁড়াতেন, উল্টো দিক করে দাঁড়াতেন, যদি কখন কি বলে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ওই ভদ্রমহিলাকে দেখে স্বর্ণেন্দুবাবুর প্রথম 2 দিন কিছু মনে হয়নি, শুধু বিরক্তই হয়েছিলেন এই ঝগড়া ঝামেলায়। বাট তারপর থেকে কেন জানি না স্বর্ণেন্দুবাবুর মনে হতে থাকে যে এই মহিলাকে খুব চেনা চেনা লাগছে। এবার উনি ভাবছেন যে এই মহিলা কে হতে পারে। তো উনি ভাবছেন যে না, আমাদের অফিসে তো মানে উনি একটু রিকল করার চেষ্টা করেন যে আমার এত চেনা চেনা কেন লাগছে, তাহলে কি অফিসে কখনো দেখেছি। তো উনি ভাবলেন যে না, উনি যে অফিসের যে স্টপেজে নামে, সেই স্টপেজে ভদ্রমহিলা নামেও না, উনি তারও পরে নামে। তো অনেক মনে করার চেষ্টা করেন, কিন্তু উনি কিছুতেই না মনে করতে পারে না। কিন্তু দেখে খালি মনে হয় খুব চেনা চেনা লাগে। এবং আরেকটা যেটা যেটা উনি লিখেছেন, যে কেন জানি না ওই ভদ্রমহিলা হয়তো ঝগড়া করতেন বলেই ওই মহিলাকে না মানে স্বর্ণেন্দুবাবু দেখলেই খুব রাগ হয়ে যেত। মানে উনি উঠেই আগে দেখতেন যে মহিলা ওঠেনি, তো হয়তো 1-2 দিন উঠতো না, তো সেদিন উনি খুব শান্তি পেতেন, যে বাবা বাঁচা গেছে, ওই ঝগড়ুটে মহিলাটা ওঠেনি, তাহলে এই সারা বাস পুরো মাথায় করবে। এবং ওই মহিলা এতটাই ঝগড়া করতেন যে উনি কাউকেই পাত্তা দিতেন না। মানে বাসের হয়তো কন্ডাক্টরও ওনাকে কিছু একটা বলতে এসছে বা বোঝাতে এসছে যে আপনি কেন এভাবে ঝগড়া করছেন, আপনি ঠিকঠাকভাবে বাসে চলুন, মানে তার সাথেও তাকে এমন কথা বলে দিত, সেও চুপ হয়ে যেত। মানে কিছু কিছু মানুষের আবার রোয়াব থাকে না, ওরকম রোয়াব। আর যেহেতু মহিলা মানুষ, তাকে তো কেউ, কোনো পুরুষ মানুষ আর ওইভাবে কিছু বলতে পারে না। তো মানে যে কদিন আর কি বাসে উঠে স্বর্ণেন্দুবাবু খেয়াল করতো যে ভদ্রমহিলা ওঠেনি, সেদিন ওনার খুব ভালো লাগতো, যে শান্তি মনে অফিস যাব, গিয়ে কাজকর্ম শুরু করব। কিন্তু বেশিরভাগ দিনই উনি যে বাসে উঠতেন, ওই বাসে ওই মহিলা আগে থেকেই উঠে থাকতেন আর ঝগড়া করতো। এবং এই ব্যাপারটা যখন আস্তে 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 চলতে থাকে 3-4 মাস পর থেকে, মানে ওনার না মানে খুব বিরক্ত লাগতে থাকে। উনি ভাবেন যে, মাঝে মধ্যে উনি ভাবতেন যে ঠিক আছে আমি আরেকটা বাস আগে যাব কি আরেকটা বাস পরে যাব, যাতে ওই মহিলার সাথে মুখোমুখি না হয়। মানে এমন নয় যে ওনার সাথে কোনো সরাসরি ঝামেলা ঝগড়া হয়েছে কোনোদিন, তা কিন্তু নয়। তো এইভাবে চলছে। তো আচ্ছা, এখানে এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওনাদের হুগলির যে সিঙ্গুর এরিয়া যে রয়েছে, তো এই নসিবপুর সিঙ্গুর এই এলাকাতে ওনাদের দেশের বাড়ি ছিল। মানে এই স্বর্ণেন্দু বাবুর মানে দাদুর বাড়ি, আদি বাড়ি কিন্তু ওই দিকটাতে। এবার সেখানে মানে স্বর্ণেন্দুবাবু হয়তো ছোটবেলা থেকে 2-3 বারই গেছে, বেশি যায়নি। ওখানে ওনাদের বিশাল জমি জায়গা ছিল। তো সেখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে জমি জায়গা সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। এবার স্বর্ণেন্দুর বাবুর বাবা যখন কলকাতায় চাকরি সূত্রে চলে আসেন কয়েক বছর পরে, মানে তখন স্বর্ণেন্দু বাবু হাই স্কুলে পড়ে, এরকম সময় ওনার বাবা চলে আসেন। তো তখন ওখান থেকেও মোটামুটি পুরো ফ্যামিলি কলকাতায় শিফট করে যায়। এবার যে মুহূর্তে কলকাতায় ওনার ফ্যামিলি শিফট করে যায়, তো তারপর থেকে না মানে ওনাদের ওই দেশের বাড়িতে যাতায়াতটা একটু কমে যায়, যেহেতু কাজকর্ম রয়েছে, ছুটির দিন ছাড়া অত দূরে যাওয়া যায় না। এবার ওনাদেরই পাশে মানে ওনাদের ওই মানে ওই সিঙ্গুর এরিয়া যেখানে আর কি ওনাদের দেশের বাড়ি ছিল, সেইখানে মানে ওনাদের জমি সংলগ্ন বেশ বড় ধানি জমি ছিল, সেখানে একটা বাড়ি ছিল, ছোট বাড়ি, সব কিছু ছিল। এবারে ওনাদের সেই বাড়ির যে আর কি অংশটা, এবং মানে বললাম যে একটা এক্সট্রা
ঘর ছিল এবং তার সাথে সাথে বেশ কিছুটা জমি। সেই জমি ওনাদের পাশে যে থাকতো তারা আস্তে আস্তে দখল করে নেয়। মানে দখল করে নেয় বলতে, তারা প্রথমে আর কি খুব মুখমিষ্টি ছিল। তারা বলতো যে আপনারা তো এখানে থাকেন না, তো আমরা আপনার জমিতে একটু চাষ করছি, হয়তো একটু বাড়িয়ে ওদের জমিতে ঢুকিয়ে হয়তো সেবারে ধান চাষ বা আলু চাষটা করলো। এরকম করে টুকটুক করে ওদের জমিতে চাষ করতে করতে ওরা কি করলো, ওদের জমিটাকে, ওরা নিজেদের জমিটাকে যখন গার্ড দেওয়া শুরু করলো, তখন আস্তে আস্তে শুধুমাত্র ওদের নিজেদের জমিটাই গার্ড দিল তা নয়, ওরা কিন্তু এই স্বর্ণেন্দুবাবুর দাদুর যে প্রপার্টিটা ছিল তার মধ্যে মেন বসত বাড়িটা বাদ দিয়ে বাকি পুরোটাই কিন্তু নিজেদের জমির সাথে একসাথে পাঁচিল দিয়ে নিল। এবার সেই থেকে শুরু হলো ঝামেলা। তো সেই জিনিস প্রথমে তো ওনারা বুঝতেও পারেনি, কারণ রোজ যাতায়াত ছিল না। তো তারপরে একজনের মারফত জানতে পারলো যে ওদের জমিতে এরকম হয়েছে, তো তখন ওরা গেল। তো তখনও কিন্তু স্বর্ণেন্দুবাবুর বাবারই বিয়ে হয়নি, অনেক বছর আগেকার কথা। তো গ্রাম তখন, মানে ওই যে জায়গাটা ছিল না, তো ওখানে একদম তখন প্রত্যন্ত গ্রাম ওই জায়গাটা, ওই সময়টা আর কি। এবার গ্রামের ব্যাপার, তো তখন সেটা নিয়ে বাকবিতণ্ডা কিছু হলো। তো তারপরে ওরা বলল যে ঠিক আছে, আমরা এই তো চাষ করছি, এখন তো কিছু করা যাবে না, আমরা যা চাষ করছি তোমাদের জমির দিকে যা আর কি ফসল হবে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো, বা তোমরা যদি নিতে না চাও তোমরা ওই সবজি বিক্রি করে আমরা যা টাকা হবে তোমাদেরকে দিয়ে দেবো, এবং তোমাদের যে জমিটুকু দখল করা হয়েছে সেই জমিটা আমরা ছেড়ে দেবো, এটা বলা হয়। ভালো কথা বলা হয়েছে, এরাও ভালো লোক ছিল, তো ওরা চলে যায়। এরপরে যখন এই স্বর্ণেন্দুবাবুর দাদু ওনার আর এক ভাই আর একজনকে নিয়ে 2 মাস পরে যায়, তো 2 মাস পরে যে গেছিল সেই দিনটা কিন্তু ওদের জমির যে ভাগটুকু ওরা নিজেদের আন্ডারে করে নিয়েছিল পাশের বাড়ির যারা, সেটা তো দিয়ে দেওয়ার কথা ছিলই। মানে সেটার উপর থেকে ওরা যে, মানে ওই খাঁচার বেড়া দিয়ে একটা ব্যারিকেড মতো করে দিয়েছিল, সেটা তো তুলে দেওয়ার কথা ছিলই। প্লাস ওদের জমিতে যে চাষাবাদ হয়েছিল সেই, মানে চাষাবাদ বাবদ একটা সার্টেন অ্যামাউন্ট, একটা টাকা হাতে দেওয়ার কথা ছিল। এবং সেটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই হওয়ার মতোই ব্যাপার ছিল, কারণ সেদিন যখন একটু বাকবিতণ্ডা হয়েছিল বটে, কিন্তু তারপরে কিন্তু ব্যাপারটা মিটে যায়। ঠিক আছে, এবার ব্যাপারটা মিটে গেছে সেটা ওনারা ভেবেছিল, স্বর্ণেন্দুবাবুর দাদু ভেবেছিলেন যে ব্যাপারটা মিটে গেছে, কিন্তু আদতে ব্যাপারটা কিন্তু মেটেনি। ওই যে পাশের বাড়ির যারা ছিল, যারা জবরদখল করে নিয়েছিল ওদের জমি, জমির উপরে একটা দুটো ঘর ছিল, শুধুমাত্র মেন বাড়িটুকু রেখেছিল, তো তারা কি করে, তারা প্রথমে গিয়ে দেখছে যে যথারীতি ওদের ওই বাঁশের কঞ্চি বেড়া দিয়ে যে বাড়ি ব্যারিকেড মতো করে দিয়েছে, সেই ব্যারিকেড কিন্তু ভাঙেনি আর কি, ওরা যেমন ছিল তেমনটাই রয়েছে। তো এরা বলেছে যে আপনারা এখনো কেন সরাননি, আপনাদের তো সরানোর কথা ছিল, এই জমিটা আমাদের, আপনারা কেন এখনো সরাননি? তো ওরা বলে কি যে না না, আমরা তো সরাবো, এটা তো রাত হয়ে গেছে, আমরা আজকেই সরাতাম, তো আমরা ভাবছি কালকে সরাবো, আপনাদের চোখের সামনেই সরাবো, তাতে আপনাদের দেখে ভালো লাগবে যে আমরা আপনাদের জমি যেটুকু আমাদের চাষের মধ্যে বা মধ্যে ঢুকে গেছিলো সেটুকু জমি যে আমরা ছেড়ে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন, আপনাদের চোখের সামনেই করব। তো একটা কাজ করুন, মানে তখন তো ওরাদের ঘর ফর সব বন্ধ, তো কোথায় খাওয়া দাওয়া করবে, তো বলছে যে আপনারা রাতটা আমাদের বাড়িতেই থেকে যান, খাওয়া দাওয়া করুন, কালকে সকালবেলা আমরা ওই বেড়া, আপনাদের জমির ওখান থেকে বেড়া ঠেড়া সব তুলে দেবো, এবং আপনাদের জমিতে যে চাষ করা হয়েছে সেই বাবদ কিছু টাকা আমরা রেখেছি, সেই টাকাটাও আপনার হাতে দিয়ে দেবো। তো ওরা ভেবেছে বাহ বেশ ভালোই তো তাহলে। এবার ওনাদের যে বসত বাড়ি সেটা কিন্তু খুব বিশাল বড় বাড়ি ছিল না। যাই হোক, তো ওরা ওখানে খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করে মানে স্বর্ণেন্দুবাবুর দাদু আরও যে দুজন গিয়েছিল তারা ওদেরই আর কি নিজেদের যে বাড়িটা, যে বসত বাড়িটা, সেখানেই কোনো রকমে পরিষ্কার টরিষ্কার করে ওখানেই শুয়ে পড়ে। এবার দেখুন, কার মনে কখন কি যে আছে সেটা কিন্তু কেউ বুঝতেও পারে না। অনেক সময় দেখবেন যে আমাদের আত্মীয় স্বজন বা অনেক পরিচিত বন্ধু বান্ধব তারা হয়তো খুব হাসি মুখে, খুব মিষ্টি মুখে কথা বলে, কিন্তু তাদের মনে থাকে চরম বিষ। তারা হয়তো মনে মনে আপনার খারাপই চায়, কিন্তু সেটা অনেক সময় সামনে থেকে দেখে বোঝা যায় না। এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা কিছুটা সেরকমই হলো। রাতের বেলা যখন তিনজনে অকাতরে ঘুমোচ্ছে, ওই পাশের বাড়ির যারা ছিল, সেই পাশের বাড়িতে একজন একটা আর কি দম্পতি থাকতো, মানে স্বামী স্ত্রী, তাদের মানে ভদ্রলোকের আবার 2-3 ভাই ছিল, মানে তারা আবার বিশাল বড় শরিক আর কি। তো এই সমস্ত শরিকের মধ্যে যে বড় দাদা ছিল, সেই বড় দাদা এবং সেই বড় বৌদি, এই দুজন ছিল খুবই খারাপ প্রকৃতির মানুষ, মানে খুব লোভী প্রকৃতির বলা যেতে পারে, এবং ওরাই মেনলি কিন্তু এই স্বর্ণেন্দুবাবুর দাদুর যে জমি জায়গা ছিল সেটাকে জবরদখল করেছিল।
কিন্তু যখন দুপুরবেলা এলো তাদেরকে মানে ভালো ব্যবহার করে, রাতের বেলা তাদেরকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই ঠিক মতো চলে। কিন্তু ওদের মনে যে এত বড় প্ল্যান ছিল সেটা কিন্তু ওরা মানে ঘুণাক্ষরেও টের পায়নি। তো রাতের বেলা কি হলো, রাতের বেলা দেখছি ওদের দরজায় আওয়াজ হচ্ছে, মানে যে ঘরটা আর কি স্বর্ণেন্দুবাবু, দাদু আরও যে দুজন ছিল তারা যে শুয়ে আছে, তো ওই ঘরে দুমদুম করে দরজা কেউ ধাক্কাচ্ছে। এবার দরজা ধাক্কাচ্ছে তো ওরা চমকে গেছে, হঠাৎ করে কে এলো। তো তখন ওরা যখন জিজ্ঞেস করছে কে কে, তো তখন ওই লোকটা, মানে ওই পাশের বাড়ির ওই যে বড় লোকটা, বড় যে দাদাটা, সে বলছে আমি এসছি আমি এসছি। তো ওরা না অবাক হয়ে গেছে যে এত রাতের বেলা কি করতে এসছে। তো চেনা লোক অবশ্যই দরজাটা খুলে দিয়েছে। তো দরজা যখন খুলেছে তো তখন দেখছে যে ওই ভদ্রলোক, তার স্ত্রী এবং আরও 3-4টে লোক পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো লোকটা কিছু বলার আগেই তার যে বউ ছিল সেই বউটা বলছে যে, মানে একদম প্রথমে তো খুব ভালো ব্যবহার করেছিল, মানে কখনো ওদের সাথে যে খুব দুর্ব্যবহার করছে তা কিন্তু নয়। তো ওই ভদ্রমহিলা বলছে যে তোদের তো অনেক টাকা, আমরা না হয় তোদের জমিতে চাষাবাদ করছিলাম, তো তোরা আমাদের সাথে ঝগড়া ঝামেলা করলি, তোরা নিজেদের জমি আবার ফেরত চাইছিস। প্রথমে ভেবেছিলাম যে তোদের জমি জায়গা ফেরত দিয়ে দেবো, কিন্তু তোরা যখন আমাদেরকে চাষাবাদ করতেও বাধা দিচ্ছিস, তোদের জমিতে একটু ব্যবহার করছি আমরা সেটাতেও বাধা দিচ্ছিস, আমরা জমিটা ওই বাঁশের মাচা দিয়ে ব্যারিকেড করে সেটা দিয়েও তোরা বাধা দিচ্ছিস, এবার তো ভেবে নিয়েছি তোদের জমি ফেরতও দেবো না। আর তোদেরকে কথার কথা বলেছিলাম 1-2 মাস পরে আসে, তোরা ঠিক 2 মাসের মাথায় চলে এসছিস, এবার তোদের এমন শিক্ষা দেব দেখ এবার। মানে ওটা মহিলাটা বলছে, ভাবুন। এই বলতে বলতে তো ওরা তো 3জনে, মানে স্বর্ণেন্দুবাবু দাদু তো খুব অবাক হয়ে গেছে এই কথাগুলো শুনে, আর ওই ভদ্রমহিলা ওরকমভাবে বলছে। তো দাদু বলছে যে বৌদি আপনি সব কি বলছেন, এই জমি তো আমাদের, আপনার জমি যদি আজকে কেউ এভাবে জবরদখল করতো তাহলে আপনি কি ছেড়ে দিতেন? মানে এই কথা যখন বলেছে, মানে এই কথাটা পুরোপুরি শেষও হয়নি, ওই ভদ্রমহিলা ওনার স্বামীকে এবং আরও যে 2-3জন এসছিল তারা সব হাতে লাঠি নিয়ে এসছিল, ঠিক আছে? লাঠি নিয়ে আসে এবং লাঠি নিয়ে বেধড়ক মারধর করা শুরু করে ওই রাতের বেলা ঘরে ঢুকে। মানে ভাবুন, যাদের জমি ওরা বেদখল করেছে, তাদের জমি ব্যবহার করছে, তাদের জমিতে চাষ করছে এবং সেই জমিতে একটা ঘর ছিল, সেই ঘর ওরাই ব্যবহার করছে উইদাউট এনি পারমিশন। আবার তারা তাদের জিনিস চেয়েছে বলে, তারা তাদের জমি জায়গাটা বুঝে নিতে চাইছে বলে রাতের অন্ধকারে ওইভাবে তাদের ঘরে ঢুকে মারধর করছে। এবং মারধর করে তারা ওখান থেকে বেরিয়ে যায়। এবং বেরিয়ে গিয়ে ওরা কি করে, নিজেরাই নিজেদের গায়ে, মানে যারা আর কি মারধর করেছে তারাই নিজেদের গায়ে আর কি কিছু আর কি দিয়ে নিজেদের আর কি মানে আর্টিফিশিয়াল আর কি ক্রিয়েট করে যে ওদেরকে মারধর করা হয়েছে। এবং ওরা তখন ভোর রাতেই ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে, মানে এদের তো মারধর করেছে, এদের অবস্থা তো রীতিমতো টাইট হয়ে গেছে, খুব মার খেয়েছে। তো মারধর খাওয়ার পরে এরাই ভোরবেলা বলে যে মানে তারা আর কি সমস্তটা পুরোটাই মিথ্যে বানানো, তারা উল্টে বিভিন্ন রকমের কালশিটের দাগ ফাগ এগুলো নকল বানিয়ে ভোর রাত থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে থাকে যে দেখো আমরা ওদের জমিটা একটুখানি নিয়েছিলাম, কিন্তু এই জমি কিন্তু আমার, মানে পুরো উল্টো কথা বলে। আর অদ্ভুতভাবে ওরা কিন্তু জমির একটা নকল কাগজও বের করে নিয়েছিল কোনো একটাভাবে জালিয়াতি করে, এবং ওরা গ্রামবাসীর সামনে পুরো বিষয়টাকে উল্টো করে দেয় এবং ওরা মিথ্যে মিথ্যে নিজেদের শরীরে চোটের আঘাতের চিহ্ন সৃষ্টি করে বলে যে এরা 3জন, মানে এই স্বর্ণেন্দুবাবুর দাদু এবং তার সাথে যে 2জন এসছে তারা এদেরকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে। এবার ওর দাদু আরও যারা আছে তারা বলছে যে না ওরা আমাদেরকে রাতের বেলা মেরেছে, আর এরা বলছে না এরা আমাদেরকে রাতে মেরেছে, মানে দুপক্ষই বলছে। এবার এটা নিয়ে তো একটা বিশাল ঝামেলা হলো। এবার গ্রামের যারা লোকজন ছিল, যেহেতু দরজা বন্ধ করেই ব্যাপারটা হয়েছে, আর গ্রামের দিকের বাড়িঘর বুঝতেই পারছেন যে সেখানে দরজা জানলা বন্ধ করে, আর ঘরগুলো তো বড়, মানে শহরের মতো তো আর পাশাপাশি ঘর নয় যে জোরে চিৎকার আওয়াজ করলে পাশের ঘরের লোক শুনতে পেয়ে যাবে, এরকম তো নয়। তো যাই হোক, তো সেটা নিয়ে একটা বিশাল ঝামেলা হলো। এবং মাঝখানে মানে এই ঝামেলার পরে ওদেরকে মানে পরোক্ষভাবে বোঝানো হয় যে তোমরা যদি তোমাদের জমি জায়গা নিয়ে যদি আরও বেশি ঝামেলা করো তাহলে তোমাদেরকে এবারে শুধু মারধর করেছে, এরপরে কিন্তু এর থেকেও তোমাদের খারাপ অবস্থা হবে, মানে এটা আর কি ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয়। তো তখন দেখছে যে আর কিছুই করার নেই, শরীরও অসুস্থ, ওরকম মারধর খেয়েছে, তো ওরা 3জনে চলে আসে, ওর দাদু আরও যে 2জন ছিল তারা চলে আসে, কলকাতায় ফেরত চলে আসে। এবার ফেরত চলে আসার পরে সেই থেকে
একটা কেস হয়, একটা ওনারা একটা ওখানকার মানে যে জুরিসডিকশন ছিল তো সেখানে একটা কেস করে, জমি জবরদখলের একটা কেস করে। এবার ওরা যখন কেস করে, স্বর্ণেন্দুবাবুর দাদু যখন কেসটা করে, এরাও আবার সাথে সাথে আর একটা কেস করে দেয়, মারধর করা। এবং ওরা বললাম যে একটা নকল কাগজ বার করেছিল, তো ওরাও বলে যে না এই জমি আমাদের, ওরাও জবরদখল করছে। এই নিয়ে একটা কেস চলছে। যাই হোক, তো এরপরে স্বর্ণেন্দুবাবুর বাবার বিয়ে হয়, তারপরে আস্তে আস্তে ওখানেই মোটামুটি কলকাতাতে ওরা সেটেল করে যায়। আর এদিকের যে বসত বাড়িটা ছিল, সেই বসত বাড়িটা মানে জাস্ট বসত বাড়িটুকুই ছিল। আর ওরা না মানে তারপরে এত ওদের ভয় লেগে যায় যে যেহেতু কেসটা এখনো বিচারাধীন রয়েছে, কোনো রকম কোনো রায় হয়নি, আর জানেন তো এই সমস্ত কেস বছরের পর বছর চলে, তো ওনারা আসতো, খুবই কম আসতো এবং এসে দিনের বেলাটাকু থেকে চলে যেত। মানে ওদের সাথে মানে ওদেরকে এত ভয় লাগতো যে আবার যদি রাতে থাকা হয়, যদি ওরা রাতের বেলায় এসে যদি চড়াও হয় বা কোনো আক্রমণ করে, তাহলে কি করে কি হবে। আর ওদেরকে পরোক্ষভাবে এরকম কিছু বুঝিয়েও দিয়েছিল। তো তারপর থেকে স্বর্ণেন্দুবাবুর বাবাও হয়তো প্রথম প্রথম কয়েকবার যেত। এবার ওনার মা বারণ করতো যে যাস না, ওরা যদি কিছু মারধর করে। তো এই ব্যাপারটা হতে হতে মানে ওই যে একটা ওনার দাদুর যে একটা শখ লাগে যে এতটা জমি জায়গা বেদখল হয়ে গেল এবং কেস চলছে তো চলছেই, তার কিছুই এগোচ্ছে না, কোনো মুভমেন্ট নেই, কোনো আপগ্রেডেশন কিছু হচ্ছে না। তো এই সমস্ত শোক ঠোক মানে শোকে আর কি উনি কাতর হয়ে অনেক বলা যেতে পারে অল্প বয়সে, ওনার দাদুর খুব বেশি বয়সও হয়নি তখন, স্বর্ণেন্দুবাবুর বাবার একটু আগেই বিয়ে হয়েছিল, উনি মারা যান। এবার ওই দাদু মারা যাওয়ার পরে ব্যাপারটা ওনার বাবার হাতে আসে কেসটা দেখার, কিন্তু বারবারই যখন কেসটা আদালতে যখনই আর কি ডাকে আদালত থেকে, তো মানে কোনো না কোনোভাবে কিন্তু ব্যাপারটা কোনো সমাধানের দিকে যাচ্ছে না, মানে বারবার পেঁচিয়েই যাচ্ছে। আর ওরা যেহেতু একটা ভুয়ো কাগজ তৈরি করে রেখে দিয়েছে, আর আপনারাও হয়তো জানবেন যে এখন যেমন বর্তমানে বিশেষ মানে সব কিছু অনলাইনে হয়ে গেছে, কোনো রেজিস্ট্রেশন হলে সেটাও অনলাইনে দেখা যায়, কোনো জমি বাড়ি রেজিস্ট্রেশন হলে। কিন্তু আগেকার দিনে যেগুলো আগে ডকুমেন্টেড ছিল, যেগুলো ধরুন পেপার ডকুমেন্ট, তো সেই পেপার ডকুমেন্ট বহু বহু পুরনো, তো সেই সময়কার লোকজনও এখন আর নেই, প্লাস সেই দলিল সেই পুরনো পেপার এতটাই বেশি পুরনো হয়ে গেছে, সেগুলো ডিজিটালাইজেশন হয়নি, ফলে সেইখান থেকে কোনটা আসল কোনটা নকল এটা বের করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আর এগুলো যখন একবার আদালতের বিচারাধীন হয়ে যায়, সেটা কেস যে কতদিন চলবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই বিষয়টা করতে করতে স্বর্ণেন্দুবাবুর বাবাও বহু বছর ধরে চেষ্টা করেন ব্যাপারটাকে করার জন্য, মাঝখানে ওনারা উকিল চেঞ্জ করেন, কিন্তু ওই যে বললাম যে এমন একটা সিচুয়েশান, এত পুরনো কাগজ নথিপত্র, যে সেখান থেকে মানে এখনকার দিনে যেমন জাল করাটা অনেকটাই কঠিন, যেহেতু সব কিছু ডিজিটাল হয়ে গেছে, সব কিছু বায়োমেট্রিক দিয়ে করতে হয়, বাট তখন তো এগুলো ছিল না। তো তখনকার দিনে এইগুলো নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা হয়। যাই হোক, তো এই ব্যাপারটা চলছিল, তো তারপরে আস্তে আস্তে স্বর্ণেন্দুবাবু হয়, উনিও ছোটোবেলা থেকে এই ব্যাপারটা শুনেছে। আচ্ছা, এই ব্যাপারটা এই অবধি গেল যে উনি অফিস যেতে ওনার একটা এরকম সমস্যা হতো। তো এবারে আমি একটুখানি এই ব্যাপারটায় আসছি, মানে ওই ব্যাপারটা আমি পরে কন্টিনিউ করছি, কিন্তু তার আগে আমি এই ব্যাপারটা একটুখানি আপনাদেরকে বলি। তো ঘটনাটা যেটা ঘটলো যে স্বর্ণেন্দুবাবুর যখন বিয়ে থা হয়, তো ওনার বাবা বললেন যে দেখো আমার যা কিছু আছে সব কিছু তো তোমারই, কিন্তু একটা জিনিস তুমি মনে রেখো যে তোমার দাদু কিন্তু অনেক কষ্ট করে ওখানে, মানে ওনাদের আর কি দেশের বাড়ি যেখানে, বলছে যে ওই প্রপার্টিটা কিন্তু খুব কষ্ট করে বানিয়েছিলেন, মানে একদম মানে নিম্নবিত্ত ছিলেন আর কি, খুবই গরিব ছিলেন, তো সেই জায়গা থেকে নিজে খেটে হার্ডওয়ার্ক করে ওই জমি জায়গাটা উনি করেছিলেন। উনি বললেন মানে ওনার বাবা আর কি বলেন যে দেখো আমি তো পারলাম না, তোমার দাদু ওই শোকে মারা গেছিলেন, আমি চাই যে তুমি এই বিষয়টাকে এবার একটু অন্যভাবে হ্যান্ডেল করো, কারণ এই যে জমি জায়গা যেটা ওরা নিয়ে নিয়েছে এটা কিন্তু ওরা সত্যি অন্যায়ভাবে নিয়েছে, এবং এবার যদি আমরা কিছু না করতে পারি তাহলে হয়তো আর হবে না, কারণ তুমি এখন এখানে আছো, তোমার বিয়ে হয়েছে, বা পরবর্তী সময় তোমার পরবর্তী জেনারেশন কোথায় থাকবে, কোন দেশে থাকবে, তার জীবন কীরকম, সে তার পক্ষে তো সম্ভব হবে না যেই ব্যাপারটাকে নিয়ে চলা। তো বলছে দেখো কেসটা বহুদিনের পুরনো হয়ে গেছে, তো তুমি এবার চেষ্টা করো যাতে এই কেসটার নিষ্পত্তি করা যায়, সে যেভাবেই হোক, যদি কিছু কম বেশিও হয়, ওরা যদি কিছুটা নিয়েও নেয়, কিন্তু যাতে অন্তত অর্ধেক আমরা পেতে পারি, আমাদেরই তো ওটা প্রাপ্য, সেটা তুমি ব্যবস্থা করো। এবার তুমি কিভাবে করবে তুমি একটু দেখো, আমরা তোমার সাথে আছি, কিন্তু এটা আমার একটা রিকোয়েস্ট, তুমি আমার বাবার এই সম্পত্তিটাকে বাঁচাও।
এবার স্বর্ণেন্দুবাবু ছোটবেলা থেকে এই বিষয়টা জেনে বড় হয়েছেন, 2-3 বার উনি গেছিলেনও। তো ওনার না মানে সবসময় খুব খারাপ লাগতো যে মানে ওনার মনে হয়েছে যে আজকে ছোট যখন ছিলেন তখন একরকম থাকে, এবার বড় হওয়ার পরে মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে দুনিয়াদারি কীরকম, জিনিসপত্রের দাম কীরকম। তো সেই জায়গা থেকে না ওনার খুব খারাপ লাগে যে আজকে কলকাতা শহরে একটা 1 BHK ফ্ল্যাট কিনতে গেলেও কত টাকা লাগে। তো সেই জায়গায় আমার দাদুর কষ্টের করা রোজগারের যে জমি জায়গা সেটা কেউ এই এত বছর ধরে অন্য লোক ভোগ করছে, এটা কীরকম, এটা তো সত্যি মেনে নেওয়া যায় না। তো উনি তখন মনে মনে ভাবলেন যে না সত্যি এবার একটা কিছু করতে হবে। তো উনি ওনার বাবাকে বলেন যে দেখো আমি চেষ্টা করছি এবং আমি তোমাকে কথা দিচ্ছি না, কিন্তু আমি আমার পুরোপুরি 100% চেষ্টা করব যে এই 1-2 বছরের মধ্যে কেসটা মিটিয়ে দিতে, কারণ এই সমস্ত কেসে বহু বছর হয়ে গেছে। এরপরে যদি আমাকে কোনো উচ্চতর কোর্টেও যেতে হয় সেটাও আমি যাব, কিন্তু এবার আমি একটা নিষ্পত্তি করতে চাই। তো উনি তখন মনে মনে ভাবলেন যে একবার গিয়ে যাবেন, ওইখানে যাবেন এবং যারা আর কি জবরদখল করেছে তাদের সাথে একবার কথা বলবেন। কারণ অনেক সময় কী হয় যে বহু বছর হয়ে গেছে, জেনারেশনও চেঞ্জ হয়ে গেছে, তো এই জেনারেশনে কেউ যদি মধ্যস্থতা করতে চায় তাহলে সেটা একটা বেশ ভালোই ব্যাপার হবে। তো এই চিন্তা করে উনি একদিন ওনার স্ত্রীকে নেননি, উনি একাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এবার ওনার বাড়ি থেকে না সবাই খুব ভয় পেত ওদের, তো বাড়ি থেকে সেই জন্য উনি জানিয়ে যায় যে ওখানে আর কি যেতে হবে, মানে যাবে সেটা উনি আর কি বলেনি। তো উনি একদিন গেছেন এবং গিয়ে ওই পাশের যারা ছিল, যারা ওই জবরদখল করে রেখেছে, তো উনি সোজা তাদের বাড়ি চলে যান। গিয়ে ওদের ঘরে নক করেছে, তো নক করার পরে একজন বেরিয়েছে। তো বেরিয়ে উনি নিজের পরিচয় দিয়েছেন যে মানে উনি তার আগে বহু বছর যায়নি, বেশ অনেক বছর পরেই গেল। তো বলছে যে আমি একটু এই জমি বাড়ির বিষয়ে কথা বলতে চাই, আমাদের তো বহুদিন ধরে বহু বছর ধরে তো এই কেস চলছে, এবার এই কেসটা আমার মনে হয় নিষ্পত্তি করা দরকার। তো আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, আপনারাও জানেন যে এই জমি আমার দাদুর ছিল, আপনারা স্বীকারও করেছিলেন, আপনারা সকলেই জানেন। তো তখন তো ওই জেনারেশনের যে ছিল সে বলছে না এই জমি তো আমাদের, আমি তো তাই জানি এই জমি আমাদের, আপনি আমার যে পূর্বপুরুষ আমার বাবা আমাদেরকে এটাই বলেছে যে এই জমি আমাদের, আপনাদের নয়, আপনারাই শুধুমুধু কেস করেছে। এবার ব্যাপার হচ্ছে যে যারা ওই সময় এটা দেখেছিল, যাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল, যারা সাক্ষী ছিল, তাদের সবারই বয়স হয়ে গেছে, তারা সবাই বেশিরভাগই মরে গেছে। এবার তারা এসে সাক্ষী দেবে এটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার, সেটা তো হবে না। তো তখন উনি বললেন যে দেখুন আপনার বাড়িতে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে আছে? তো তখন বলছে যে অমুক লোকটা বয়োজ্যেষ্ঠ আছে। এবার তার সাথে উনি কথা বলেছে, এই স্বর্ণেন্দুবাবু, সে কিন্তু জানতো, মানে ওনাদেরই এক জ্যাঠা হয়। তো সে বলছে যে দেখো এত বছর ধরে এই জমি আমাদের পরিবারের কাছে আছে, এখন তো তুমি চেষ্টা করলেও পারবে না। তো তখন স্বর্ণেন্দুবাবু বলছে যে দেখুন আমি সব রকমের চেষ্টা করব, যত পুরনো নথি আছে সেগুলো যদি বার করতে হয়, আমাদের যেহেতু আমার বাবা কলকাতায় কাজ করতেন, আমিও কলকাতায় কাজকর্ম করি, আমাদের হয়তো এত দৌড়োদৌড়ি করে ছোটাছুটি করা সম্ভব হয়নি, তাই হয়তো এখনও কেসটা নিষ্পত্তি হয়নি। কিন্তু কোথাও না কোথাও তো কোনো আমাদের যে পঞ্চায়েত রয়েছে সেখানে কোথাও না কোথাও এটা ডকুমেন্টেড আছে যে এই জমি কার নামে ছিল, এবং এটা যদি একবার প্রমাণ হয়ে যায় যে আপনারা ভুয়ো কাগজ দেখিয়েছিলেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরি কেসে হেরে যাবে। তো মেইনলি আর কি স্বর্ণেন্দুবাবুর ইচ্ছে ছিল যে ব্যাপারটাকে মিউচুয়ালি মানে আর কি ব্যাপারটাকে সেটেল করার। কিন্তু ওই যে বলে যে একজন ভালো হলেই হয় না, এই ধরনের ক্ষেত্রে দুজনকেই সেই ব্যাপারে ইচ্ছে থাকতে হবে, দুই পক্ষকেই চাইতে হবে যে ব্যাপারটা মিটমাট হয়ে যায়, কিন্তু ওই পক্ষের অতটা ইচ্ছে ছিল না, বা তারা হয়তো ভাবছিল যে পুরোটাই যদি নিজের নামে করে নেওয়া যায়। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে তখন উনি ভাবলো যে মানে সেরকম একটা পাত্তা ঠাত্তা দিলও না। তো স্বর্ণেন্দুবাবু ভাবলেন না এভাবে হবে না। তো আমাকে উনি তখন কি করলেন, উনি ভাবলেন যে আমাকে এবার পঞ্চায়েত অফিসে গিয়ে পুরনো যা কাগজপত্র নথি আছে সেগুলো আমাকে বার করতে হবে। তো ওনারও তখন একটা মাথায় জেদ চেপে গেল যে এইটা আমায় করতে হবে। তো উনি একজন উকিলের সাথে যোগাযোগ করলেন। তো উকিলবাবু বললেন যে খুব ভালো বড় উকিল আর কি। তো তিনি বললেন যে ঠিক আছে আমার কিছু পরিচিত লোক আছে, তো আপনি যে ডকুমেন্টটার কথা বলছেন ওই ডকুমেন্টটা আমি মানে চেষ্টা করব বার করার, বহু পুরনো ডকুমেন্ট নিশ্চয়ই থাকবে। তো উনি ওই উকিলকেই সমস্ত দায়িত্বটা দিলেন, দিয়ে উনি আবার কলকাতা ব্যাক করে গেলেন। এবারে আসছি এই কলকাতার বিষয়ে। এবার একদিন কি হয়েছে, ছুটির দিন উনি ওনার স্ত্রীর সাথে একটা শপিং মলে গেছেন। ওখানকারই সামনে একটা খুব মানে শপিং মল বলতে মানে ওই চত্বরে প্রচুর দোকান আছে, মানে ওরকম কোনো মল নয় অ্যাকচুয়ালি। তো সেটা বেশ বড় শাড়ির দোকান। তো ওই শাড়ির দোকানে ওনার স্ত্রী শাড়ি কিনবে। তো শাড়ির দোকানে গেছে, তো একটা শাড়ি ওনার স্ত্রীকে দেখিয়েছে। ওনার স্ত্রীর বেশ পছন্দ হয়েছে শাড়িটা।
এবারে ওইখানে অনেক সামনেটা আর কি অনেকেই শাড়ি দেখছিল, অনেক ভদ্রমহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি দেখছেন। আর শাড়ির দোকানে 3টে লোক ছিল। এবার 3টে যে লোক ছিল সেই 3টে লোকের মধ্যে একটা লোক ওনার এই স্বর্ণেন্দুবাবুর স্ত্রীকে একটা শাড়ি দেখেছে, ওনার শাড়িটা বেশ পছন্দ হয়েছে। এবার উনি বলছেন আপনি শাড়িটা সাইডে রাখুন। এবার দেখবেন বড় বড় শাড়ির দোকানে মানে এক এক টাইপের শাড়ি এক এক জায়গায় থাকে, কোথাও হয়তো সিল্ক থাকে, কোথাও হয়তো বালুচরি থাকে, কোথাও হয়তো নেটের শাড়ি থাকে। তো ওনার ওয়াইফ বলেছে যে আপনি এটা আমার পছন্দ হয়েছে, এটা আপনি রেখে দিন, আমি ওখান থেকে একটা দুটো শাড়ি দেখে নিই, তারপরে আমি একবারে বিল করাবো, এটা আমি নেবো, এরকম করে বলে রেখে দিয়েছে। এবার ইন দ্য মিন টাইম ওনার স্ত্রী পাশের কাউন্টারে অন্য শাড়ি দেখছে। এবারে স্বর্ণেন্দুবাবুও গেছে, এবার উনি একটু ফোন টোন চেক করছেন, এরকম সময় দেখছেন যে মানে ওই যে গলাটা ছিল না ওই ভদ্রমহিলার, ওই গলাটা হচ্ছে খুব মানে খুব চড়া গলা। তো খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর শাড়ি করে খুব চড়া গলায় বলছে যে এই শাড়িটাই ভালো, এই শাড়িটা, এই শাড়িটা আমি নেবো নেবো এরকম করে বলছে। এবার মানে ধরুন সবাই একটা জায়গায় একটা ভলিউমে কথা বলছে, এবার কেউ যদি সেই জায়গায় সেম জায়গায় আর কি হঠাৎ করে যদি খুব চড়া ভলিউমে কথা বলে তো সবারই একটু অ্যাটেনশনটা সেদিকে যাবে যে কে এলো রে বাবা এত জোরে কথা বলছে। তো স্বর্ণেন্দুবাবুও তাকিয়েছেন এবং তাকিয়ে দেখেন যথারীতি ওই ভদ্রমহিলা, যে ভদ্রমহিলা বাসে ঝগড়া করে সবার সাথে। ওনার একটু বিরক্ত লাগলো। এবারে ব্যাপার হচ্ছে যে ওনার স্ত্রীও একটু তাকায়, কিন্তু ওনার স্ত্রী এই কারণে তাকায়নি যে ওই ভদ্রমহিলার গলাটা খুব চড়া। ওনার স্ত্রী তাকিয়েছেন যে যেই শাড়িটা উনি পাশের লোকটাকে বলেছে যে এই শাড়িটা আমার ভালো লেগেছে আপনি সাইডে রাখুন, ওই শাড়িটাই ওই ভদ্রমহিলা নেবে নেবে বলে বলছে। তো ওনার স্ত্রী সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসেছে ওই পাশের কাউন্টার থেকে, বলছে না না অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি পছন্দ করেছি, আমি এটা নেব। তো ওই মহিলা বলছে আপনি নেবেন তো এখানে রেখেছেন কেন, আপনি নিয়ে নেননি কেন? তো তখন বলছে আপনি কি বলছেন, আমি যে আমাকে শাড়ি দেখাচ্ছিল তো সেই লোকটাকেই আমি বলে গেছি যে এই শাড়িটা আমার ভালো লেগেছে, এই শাড়িটা আপনি সাইড করে দিন। এবার শাড়িটা সাইড হয়তো উনি করেছেন, এবার আপনি দেখতে পেয়েছেন আপনার মনে হয়েছে ভালো লেগেছে সেটা আলাদা ব্যাপার, আপনি অন্য শাড়ি নিন। তো এবার ওইখানে প্রচুর মহিলারা সামনে দাঁড়িয়ে ছিল, তো স্বর্ণেন্দুবাবু একটু পিছনে ছিল। তো উনি ওনার স্ত্রীকে ডাকছে, এবার ওখানে আরও বেশ কিছু মহিলা, বেশ জায়গাটা একটু ভিড় ছিল, বেশ বড় শাড়ির দোকান, তো ওনার স্ত্রী না শুনতে পাচ্ছে না। তো তখন ওখান থেকে উনি মানে ব্যাপারটা দেখছেন যে কি হচ্ছে। তো তখন স্বর্ণেন্দুবাবু ওনার স্ত্রীকে ওখান থেকে বলছে যে ঠিক আছে তুমি অন্য কোনো শাড়ি নিয়ে নাও। তো শাড়ি যে দেখাচ্ছিল সেই লোকটাও মানে এত লোকজন এসেছে, এত আর কি শাড়ি সেল হচ্ছে, এত লোকজনকে শাড়ি দেখাতে হচ্ছে, ওনারা মাথা থেকে বেরিয়ে গেছে। তো উনি বলছেন যে না না অ্যাকচুয়ালি এই শাড়িটাই এক পিসই আছে, এই কালারটাই এক পিসি আছে, এরকম শাড়ি আরও আছে বাট এই কালারটা এক পিসই আছে। স্বর্ণেন্দুবাবুর ওয়াইফ বলছেন যে না আমি এই শাড়ি তো আমি আগে বলেছি। এবার লোকটা যে শাড়ি দেখাচ্ছিল সে আবার ব্যাপারটা ঘাবড়ে গেছে। এবার ওনার স্ত্রী যখন লোকটাকে বলছে যে আমি আপনাকে একটু আগে বলে গেলাম না যে এই শাড়িটা আপনি সাইডে রাখুন, আমি এই শাড়িটা নেবো, আমি আপনাকে বলেছিলাম তো। এবার লোকটা ওখানে গিয়ে মানে ওই পজিশানে পাশে যেহেতু ওই মহিলা খুব চড়া গলায় কথা বলছে, সে বলছে যে না আপনি এরকম কিছু বলেছেন আমি আসলে না ঠিকমতো শুনিনি। এবার এই কথাটা যে ওই লোকটা বলেছে যে আমি ঠিকমতো শুনিনি, সেই জিনিসটার অ্যাডভান্টেজটা ওই ভদ্রমহিলা পেয়ে যায়। উনি বলছেন যে না এই শাড়িটা আপনি তাহলে বলেননি, এই শাড়িটা আমি নেব বলে উনি ওই শাড়িটাকে নিয়ে বিল কাউন্টারে চলে যেতে চায়। এইবার এখানে লাগলো ঝামেলা। স্বর্ণেন্দুবাবুর ওয়াইফ ছাড়বে না, ওই মহিলাও প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে ঝগড়াঝাটি করছে। এবার ওখানে ওই স্টোরে আরও যে তিনজন টোটাল ছিল, তো তারা বলছে যে ম্যাডাম আপনি ছেড়ে দিন, আমি আপনাকে অন্য শাড়ি, এই শাড়িটাই আমি আপনাকে এনে দেবো কদিনের মধ্যে। কিন্তু এই মহিলা এত মানে জেদি, উনি কোনো কথা শুনবে না। আর এদিকে স্বর্ণেন্দুবাবুর ওয়াইফও ছাড়বে না, উনি বলছেন যে না আপনি এই শাড়িটা আমার সামনে দিয়ে বিল করে আপনি দোকানের বাইরে নিয়ে যেতে পারবেন না, আমি যখন এই শাড়িটা বলেছি আমি নেব, আমি আগে বলেছি, আমি যখন এই শাড়িটার কথা বলেছিলাম তখন কিন্তু আপনি দোকানে ছিলেনও না। এবার দোকানদারটা মানে তিনজন দোকানদার ছিল, তারা প্রত্যেকেই আর কি খুব ঘাবড়ে গেছে যে কি করে ব্যাপারটাকে সামলাবে বুঝতে পারছে না। এদিকে স্বর্ণেন্দুবাবু বারবার ওনার স্ত্রীকে বলতে ছেড়ে দাও, তুমি অন্য শাড়ি নিও, তোমাকে যখন বলছে এনে দেবে তো ঠিক আছে তুমি পরের সপ্তাহে নিয়ে নিও। তো ওনার স্ত্রী বলছেন না আমি এই শাড়িটা আগে পছন্দ করছি, নিলে আমিই নেবো, ওনাকে আমি এটা নিতে দেবো না, নাহলে আমরা কেউই নেবো না, শাড়িটা দোকানেই থাকবে। যাই হোক, তো ওনার স্ত্রী মানে ওই মহিলা ঝগড়া করছে, ওনার স্ত্রীও মানে একদম নিজের গ্রাউন্ড ছাড়বে না। যাই হোক, তো এরকম করে আলটিমেটলি প্রচুর বাকবিতণ্ডার পরে ওর মানে একদম ওনার সামনে দিয়ে শাড়িটাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে প্রায় ওনার স্ত্রী স্বর্ণেন্দুবাবুর স্ত্রী ওটাকে বিল করে নিয়ে বাড়ি চলে আসে। এবং পুরো বিষয়টা স্বর্ণেন্দুবাবু না খুব অবাক হয়ে যায় যে এই ঝগড়াটি মহিলা এত ঝগড়া করে, তুমি কি করে পারলে ওর শাড়িটা ওনার সামনে দিয়ে নিয়ে তুমি এত ঝগড়া করলো। তো তখন ওনার স্ত্রী বলছে যে দেখো
এই মহিলার কথাবার্তা ভালো, উনি যদি আমার সঙ্গে একটু বিনীত হয়ে ভালো করে বলতেন হয়তো আমি ওনাকে শাড়িটা ছেড়েই দিতাম, কিন্তু উনি কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে যাচ্ছেন এবং এটা না আমি সহ্য করতে পারিনি। উনি বলছেন উনি নাকি শাড়িটা আমার আগে পছন্দ করেছেন, কিন্তু আমি যখন পছন্দ করি শাড়িটা তখন তো উনি দোকানেই ছিলেন না। আর দোকানদার যে ছিল সে এত লোককে এত শাড়ি দেখাতে তার পক্ষে হয়তো কোনোভাবে তিনি মাথা থেকে তার বেরিয়ে গেছিল। তো এটা দেখে না মানে স্বর্ণেন্দুবাবুর খুব ভালো লাগে এবং উনি মনে মনে ভাবেন যে আমার স্ত্রী একটা সামান্য শাড়ির জন্য এত লড়াই করলো। উনি ভাবেন যে আর আমাদের পৈতৃক সম্পত্তি সেটা দিনের পর দিন বছরের পর বছর অন্য লোক বেদখল করে রেখেছে আর আমি লড়তে পারবো না। তো ওই যে ঘটনাটা ঘটলো ওই ঘটনাটার পরে ওনার না মনে খুব একটা জোর আসে এবং উনি যখন ভাবলেন যে না আমাকে যা হোক করে আগামী এই 1 বছরের মধ্যেই ব্যাপারটাকে আমাকে মিটমাট করতে হবে। কিন্তু এখানে একটা দারুণ টুইস্ট আছে, সেটা আপনারা একদম ঘটনার শেষে শুনতে পাবেন, সেটা শোনার পর হয়তো আপনাদের একটু খুব অবাক লাগবে। তো এবারে আমি চলে যাচ্ছি ওনাদের সেই দেশের বাড়ির কথায়। যাই হোক, তো এর পরের দিন স্বর্ণেন্দুবাবু বাসে করে আবার অফিস যাওয়ার উদ্দেশ্যে বেরোন। এবার উনি তো অফিস যাচ্ছেন, অফিস যেতে যেতে ওনার মানে মোটামুটি আর কি যে টাইমে উনি অফিসের জন্য বেরিয়েছিলেন তো সেই টাইমেই উনি বেরোন। এবার বেরোনোর পরে যেটা ব্যাপার হলো যে উনি না মনে মনে ভাবছেন যে কী করে কী করা যায়, কী করে জমিটাকে আবার নিজেদের নামে ফেরত পাওয়া যায়, এই সমস্ত চিন্তাভাবনা উনি করছেন। তো উনি না বাসে উঠে আর সেদিনকে খেয়াল করেনি যে ওই ভদ্রমহিলা বাসে আছেন কি নেই। তো উনি তো বসে আছেন, এবার বাসটা চলা শুরু করেছে তার মিনিট 5-এর মধ্যে ওই যে মহিলা যে খুব ঝগড়া করেন তিনি হঠাৎ করেই স্বর্ণেন্দুবাবুর সামনে আসেন। এবার ওরকমভাবে সামনে হঠাৎ করে আসতে খুব রেগে মেগে এসেছে এবং এসে দেখেই না মানে স্বর্ণেন্দুবাবু একটু চমকে গেছে। এবার সেদিন যে শাড়ি নিয়ে যে বাগবিতণ্ডা যে বচসাটা হয়েছিল তো সেই ব্যাপারটার মধ্যে ওই ভদ্রমহিলাও খেয়াল করেছিলেন যে যে মহিলা মানে আর কি শাড়িটা ওনার থেকে নিয়ে নিয়েছিল এবং যে বলে যে না শাড়িটা আমি আগে পছন্দ করেছি, তার হাজবেন্ড যেই স্বর্ণেন্দুবাবু সেটা কিন্তু ওই ভদ্রমহিলাও লাস্টের দিকে খেয়াল করেছিল, কিন্তু সে তখন একটা বাগবিতণ্ডা চলছিল তো উনি বিশেষ কিছু বলেননি। এবার উনি বাসে যখন ওই মহিলা ওই স্বর্ণেন্দুবাবুকে দেখতে পেয়েছে তিনি ওই বাসের মধ্যে দাঁড়িয়েই স্বর্ণেন্দুবাবুকে অনেক কথা শোনাতে থাকেন। উনি মানে বলেন যে তোমার স্ত্রী এত খারাপ এত বাজে মানুষ যে আমার থেকে ওইভাবে শাড়িটা কেড়ে নিয়েছে, বাসের লোকেদেরকে বলছে যে এরকম এরকম করেছে আপনারা দেখে রাখুন এই লোকটাকে, এরা প্রচণ্ড খারাপ, এরা মানুষের জিনিস নিয়ে নেয়, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। তো বাসের লোকজনও মানে আর কি খুব বিরক্ত পাচ্ছে যে বাসের মধ্যে এরকম ঝগড়াঝাটি কেন করছে। ওর বাসের যে কন্ডাক্টর ছিল সে না মানে প্রত্যেক দিন তো আলাদা আলাদা কন্ডাক্টর থাকে, এবার সে হয়তো নতুন এসছে তো সেও খুব রেগে গেছে, বলছে যে আপনি এই সমস্ত ঝামেলা ঝগড়া করছেন কেন, এতগুলো প্যাসেঞ্জার বাসের মধ্যে রয়েছে, অফিস টাইম, আপনি এরকম ঝগড়া ঝামেলা কেন করছেন। এবার স্বর্ণেন্দুবাবুরও এত খারাপ লাগছে, উনি দু একটা উত্তর দিয়েছেন কিন্তু ওই ভদ্রমহিলা এতই ঝগড়া করছে তো মানে উনি না আর কিছু বলতে পারছে না। তো সেদিন অগত্যা ওনাকে বাস থেকে নেমে যেতে হয়। মানে ভদ্রমহিলা তো চুপ করছেই না, ওনার নিজের বাস থেকে নেমে যাওয়ার তো কোনো প্রসঙ্গই নেই। তো স্বর্ণেন্দুবাবু দেখছে যে ওনার সাথে তো কথায় আমি পারবো না, তো উনি তখন কী করেন বাধ্য হয়ে বাস থেকে নেমে পড়েন মাঝ রাস্তায়। তখনও মানে ওনার অফিস আসতে আরেকটু কিছুটা দেরি, তো উনি তো নিজের মান সম্মান রক্ষার্থে নেমে পড়েন। এইবারে উনি না মানে যেদিন বাস থেকে ওইভাবে নেমে পড়েন সেদিন ওনার খুব বাজে লাগে যে এই মহিলা সবার সাথে ঝগড়া করতো, মানে কেউ সিটে বসলে ঝগড়া, কেউ ওনার সামনে দাঁড়ালে উনি ঝগড়া করেন। উনি ভাবতেন যে সেদিন শাড়ি নিয়ে আমার স্ত্রীর সাথে আমার স্ত্রী সত্যি আগে ওই শাড়িটা পছন্দ করেছিল এবং যেই সময় আমার স্ত্রী শাড়িটা পছন্দ করে সেই সময় তো ওই ভদ্রমহিলা দোকানেই ছিল না, তো সে আমাকে এতগুলো কথা বললো এতগুলো লোকের সামনে, ওনার না খুব বিরক্ত লাগে এবং উনি তখন ভাবলেন যে দূর আজকাল অফিসেই যাব না। তো এই কথা চিন্তা করে উনি তখন হাঁটতে হাঁটতে মানে জাস্ট হাঁটতে শুরু করেন, উনি কোথায় যাবেন কী যাবেন কিছুই উনি বুঝতে পারে না। এবার সেরকমই হাঁটতে হাঁটতে উনি আর কি একটা জায়গায় যান, সেই জায়গাটা কোথায় আমি সেটা আপনাদেরকে বলছি। তো প্রথমে উনি একটা মানে যে জায়গাটা রয়েছে আর কি কলকাতার মধ্যেই একটা জায়গায় উনি একটু খাবার খান, মানে চা খেয়েছেন পাউরুটি খেয়েছেন, কারণ ওনার সাধারণত উনি অফিসে পৌঁছন এবং অফিসে পৌঁছে কিছুটা কাজকর্ম সারার পরে অফিস থেকেই মানে ওই চা তারপরে ব্রেড ঠেড দেয় তো সেগুলো উনি খান। তো সেদিন তো অফিস যায়নি, তো উনি খেয়েছে এবং উনি মনে মনে না মানে প্রচণ্ড ওনার খারাপ লাগছে এবং উনি মনে মনে ভাবছেন যে এরপরে আমি আমার স্ত্রীকে বলবো রাস্তাঘাটে যেন এরকম কারোর সাথে না করে, আজকে ও যদি শাড়িটা নিয়ে কাড়াকাড়ি না করতো তাহলে হয়তো আমাকে এগুলো শুনতে হতো না।
তো মনে মনে উনি ওনার স্ত্রীর উপরেও একটু রাগ হয়েছে। তো উনি মনে মনে ঠিক করেছেন যে আমি আমার স্ত্রীকে অনেক কথা বলবো, আজকে আমি বোঝাবো যে আজকে ওর জন্য আমাকে বাসের মধ্যে এতগুলো কথা শুনতে হলো। তো এরকম উনি মনে মনে ভাবছেন এবং সেখান থেকে মানে ওরকম মনের মধ্যে ভিন্ন চিন্তা আসছে এবং সেখান থেকে উনি আবার হাঁটতে হাঁটতে একটা মানে মন্দিরে গেছেন এবং সেই মন্দির সংলগ্ন একটা ঘাট রয়েছে, ঠিক আছে? তো আমি সেখানে আর ডিটেলস বললাম না, সেখানে উনি কিছু কিছু ডিটেলস লিখেছেন, তো সেইগুলো আমি মনে হলো যে আমার সেগুলো আর এখানে না বলাই ভালো, তো আমি সেগুলো বললাম না। তো সেখানে উনি বসে থাকেন কিছুক্ষণ। এবার বসে থাকার পরে মানে মোটামুটি অনেকক্ষণ উনি বসে আছেন, ওনার মনের মধ্যে প্রচণ্ড রাগ হচ্ছে আর ওদিকে ওনার মনে হচ্ছে যে ওনাদের যে পৈতৃক যে সম্পত্তি সেটা উদ্ধার করার দায়িত্ব ওনার বাবা ওনাকে দিয়েছে। তো ওনার না মানে খুব বিরক্ত লাগছে সব কিছু মিলিয়ে। উনি ভাবছেন যে আমার একে অফিসের এত কাজের চাপ, আমি বারবার অফিস থেকে ফোন আসছে, উনি হঠাৎ করে ছুটি নিয়েছেন, তো উনি কাউকে কিছু বলতেও পারছে না, তো বাধ্য হয়ে ফোন করে বলে দিতে বাধ্য হলেন যে ওনার শরীরটা আজকে ভালো নেই, সেই জন্য উনি আসতে পারলেন না। তো উনার নিজেরই না নিজের উপরে খুব বিরক্ত লাগছে যে আমি এটা কী করলাম, আমি যদি আজকে অফিস যাওয়ার পথে এরকম একটা ঘটনা ঘটলো, আমি হঠাৎ করে অফিসটাই গেলাম, এটা তো আমারই ক্ষতি হলো, কারণ কাজগুলো আমাকেই করতে হবে। দ্বিতীয় হচ্ছে ওনার আজকে ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল, সেই মিটিংটাও উনি জয়েন করতে পারলেন না এবং সেই মিটিংটা জয়েন না করার জন্য আলটিমেটলি কিন্তু ওনারই বেশ কিছু ইনফরমেশান উনি পেলেন না, সেই মিটিং থেকে সেই ইনফরমেশানটা ওনার পাওয়ার কথা ছিল। তো উনি ভাবলেন যে বাড়িতে গিয়ে ওনাকে মেল ফেল করতে হবে সেই ব্যাপারটার জন্য, কালকে ওনার কাজের চাপ আরও বেড়ে যাবে। তো এই সমস্ত চিন্তা ওনার হলো এবং সব কিছু চিন্তা এবং সমস্ত কিছু যা যা হলো সব কিছুর রাগটা গিয়ে কিন্তু ওনার পড়ছে ওনার স্ত্রীর উপরে। উনি মনে মনে আর কি ভাবছেন যে সবটাই হয়েছে ওনার স্ত্রীর জন্য, সেদিন যদি ওনার স্ত্রী ওই শাড়িটা নিয়ে ওরকম ঝামেলা না করতো তাহলে হয়তো আজকে ওনার দিনটা খুব স্মুথ হতো। এবার দেখুন, মানুষ যখন একটু মেন্টালি ডিস্টার্ব থাকে, তো উনি মন্দিরে গেছেন এবং সেই মন্দিরে মায়ের মন্দির। তো আমি কোন মন্দিরের কথা বলছি বুঝতেই পারছেন হয়তো আপনারা, যারা যারা কলকাতার মধ্যে থাকেন। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মানে এই জায়গায় একটা জিনিস উনি লিখেছেন কিন্তু সেই লেখাটার মিনিংটা আমি ঠিক বুঝতে পারিনি, তো সেই জন্য আমি সেটা এখানে বলছি না সেই জায়গাটুকু, কারণ আমি হয়তো কিছু ভুল বুঝে থাকলে হয়তো উনি সেটা লিখতে চাননি, তো সেই জন্য আমি ওই পার্টটুকু একটু বাদ দিচ্ছি। এটুকু শুধু বলছি যে উনি হাঁটতে হাঁটতে বেশ অনেকটা হেঁটে ওখান থেকে একটা মন্দিরে যান, সেই মন্দির সংলগ্ন একটা ঘাট রয়েছে। এবার সেই মন্দিরে তো দুপুরের পুজো টুজো হচ্ছে, তো উনি মন্দিরে বসে রয়েছেন এবং মায়ের মানে আরতি ঠারতি উনি দেখেন এবং দেখার পরে উনি মন্দিরে তারপরে শয়ন হয়, দুপুরের পুজোর পরে তো সেখানে মায়ের শয়ন হয়। তো শয়ন হওয়ার পরে ওখানে উনি মানে প্রণাম ঠনাম করেন, করে আবার ওই মন্দির সংলগ্ন যে ঘাটের মতো যে জায়গাটা রয়েছে সেখানটা উনি বসে থাকেন। এবার তখন তো উনি প্রচণ্ড মানে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে। এবার উনি মনে মনে ভাবছেন যে আমার বাবা আমাকে এই দায়িত্বটা দিল, কেন আমাকে এই দায়িত্ব দিল, আমাকে মানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ওনার জন্মের আগেরকার ঘটনা, বহু পুরনো। তো উনি ভাবছেন যে এখন এত বড় হয়ে এই জীবনের এই পর্যায়ে এসে আমি এত পুরনো একটা ব্যাপারকে নিয়ে যদি আমি চিন্তাভাবনা করি বা সেই জমি যদি আমি আবার পুনরুদ্ধার করতে যাই, তাহলে আজকে আমাকে একটা দিন আমার অফিস এমনি এমনি কামাই হয়ে গেল, এরপরে হয়তো আরও এরকম আমার বহুদিন যাবে যে আমার অফিস কামাই করতে হবে, আমি অর্ধেক দিন যেতে পারবো না। তো এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমার বাবা চাইলে যেটা করতে পারতো, আমার বাবাকে সেই সময় মারধর করা হয়েছিল, তো সে কিছু করতে পারলো না, এখন আমার উপরে দায়িত্বটা দিল যে আমি সেই জমি পুনরুদ্ধার করবো, এটা কি করে সম্ভব, এটা তো হয় না। তো তখন উনি মনে মনে ভাবলো যে না, আজকে গিয়ে আমি আমার বাবাকে বলে দেবো যে দেখো এই জিনিসটা তোমার সাথে হয়েছিল, তোমার কাজ, তুমি সেটা আমার উপরে পুরোপুরি ছেড়ো না, আমি এটা করতে পারবো না। এবং উনি এটাও মনে মনে ভাবলেন যে উনি ওনার স্ত্রীকে বলবেন যে এরকম যেন সে আর কখনো না করে, কারণ আজকে যে ঘটনাটা ঘটলো সেটা যদি ওনার স্ত্রী সেদিন ওরকমভাবে শাড়িটাকে নিয়ে জোর জবরদস্তি নিয়ে না আসতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। এগুলো উনি মনে মনে ভাবলেন। এবার উনি ওখানে বসে আছেন, তো ভাবছেন যে ঠিক আছে একটু পরে এবার বেরিয়ে যাব, হাঁটতে হাঁটতেই বেশ কিছুটা রাস্তা যাব, তারপরে যেরকম মানে ফিরে আসি সেভাবে ফিরে এসে উনি ভাবলেন যে না, আমাকে তো কাজকর্মটা তো করতে হবে, আমাকে আবার চাকরিটা ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, এটাই আমার রুজি রুটি। তো মন ভর্তি একরাশ মানে কি বলবো, একটা রাগ বলুন, একটা অভিমান বলুন, সব কিছু মিলিয়ে ওনার মনের মধ্যে না একটা খুব, যাকে বলে একটা প্রবল উষ্ণতা সৃষ্টি হয় যে কেন আমার সাথে এই ঘটনাটা ঘটলো। আমি মানে যেটা আর কি স্বর্ণেন্দুবাবু লিখেছেন যে উনি ছোটোবেলা থেকেই প্রচণ্ড শান্ত শিষ্ট স্বভাব, যেখানে ঝামেলা দেখেন সেখান থেকে দূরে চলে আসেন, যেখানে মনে হয় যে কিছু একটা সমস্যা হতে পারে উনি সবসময় সেখান থেকে 10 হাত দূরে থাকেন। উনি ভাবছেন যে আমাকেই কেন এই জিনিসগুলোর মধ্যে পড়তে হলো, এটা তো আমার পড়ার কথা ছিল না। যাই হোক, এবং উনি মনে মনে ভাবলেন যে উনি অফিসে গিয়ে
এই যে টাইমে উনি যান সেই টাইমটা নিয়েও উনি কথা বলবেন, যাতে ওই ভদ্রমহিলার সাথে ওই বাসে আর দেখাই না হয়। উনি এরকম একটা কথা চিন্তা করলেন, ঠিক আছে সেই সবই করবেন। এবার হঠাৎ করে উনি যখন উঠতে যাবেন, সাডেনলি ওনার এত কপালটা ধরে যায়, মানে মাথা কপালটা এত হঠাৎ করেই ওনার খুব যন্ত্রণা করতে থাকে। এবার উনি ভাবছেন যে না, এবার তো আমাকে উঠতে হবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার এত মাথা যন্ত্রণা করে যে উনি না ভাবলেন যে না, এখন আমি উঠতে পারবো না, 10টা মিনিট যাক, একটুখানি মাথা ধরাটা একটু কমুক। তারপরে গিয়ে বেরিয়ে ওই মন্দির চত্বর থেকে বেরিয়ে সামনে একটা চায়ের দোকান ছিল, তো উনি ভাবলেন যে প্রথমে চায়ের দোকান থেকে একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে আমি হাঁটা লাগাবো। এবার উনি চুপচাপ বসে আছেন। এবার ওই সময়টা, মানে ওই তখন 2:30-3টে বাজে, ওই জায়গাটা কেউ নেই, ঠিক আছে। এবার একটা মেয়ে আসে ওইখানে। এবার মেয়েটার যে ডেসক্রিপশনটা আমি দিচ্ছি সেটা একটু ভালো করে শুনবেন। মেয়েটার ডেসক্রিপশন হচ্ছে যে মেয়েটাটা স্কুলে পড়ে, মেয়েটার একটা পিঠে ব্যাগ রয়েছে এবং মেয়েটা একটা স্কুল ইউনিফর্ম পরে রয়েছে, ঠিক আছে। মেয়েটার চুলটা সুন্দর করে বিনুনি বাঁধা এবং ইউনিফর্মটা হচ্ছে ইয়েলোর সাথে ব্লু এর একটা কম্বিনেশনের একটা আর কি ইউনিফর্ম, ঠিক আছে। এবার হঠাৎ করে ওই মেয়েটা এসে ওনার থেকে একটু ডিস্টেন্সে একটা বড়, যেরকম এখন স্কুল স্টুডেন্টদের যেরকম ব্যাগ হয় সেরকম একটা ব্যাগ নিয়ে এসে বসে এবং ব্যাগটাকে খুলে সামনে রাখে। এবার উনি মেয়েটাকে দেখেছে, যে ভাবছে যে এই মেয়েটা আবার এখানে এসছে কেন, স্কুল থেকে নিশ্চয়ই ছুটি হয়েছে। মানে মেয়েটা, তখন লোকটা ভাবছে কি যে স্কুলে স্টুডেন্ট, মানে এই বয়সী স্টুডেন্ট সাধারণত সারাদিনই খুব ছোটাছুটির মধ্যে থাকেন। স্কুল থেকে তারা প্রাইভেট টিউশন যায়, প্রাইভেট টিউশন থেকে একটা টিউশন থেকে আর একটা টিউশন, সেখান থেকে হয়তো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে যায়। তো ভাবছে মেয়েটা কি স্কুল টুল কি বাঙ্ক মারলো, বা কোনো টিচারের কাছে পড়তে যাওয়া কি মেয়েটা বাঙ্ক মারলো নাকি। তো উনি দেখেছে, এবার উনি আর অতটা পাত্তা দেয়নি স্বর্ণেন্দুবাবু। তো উনি মাথা যন্ত্রণা নিয়ে ওখানটা বসে আছেন, মাথাটা পুরো ভার হয়ে আছে ওনার। তো ওনাকে না, মানে এরকম মাথাটা নিচু করে আছে, তো তখন ওই মেয়েটা, স্কুল স্টুডেন্ট যে মেয়েটি, তো সেই মেয়েটি ওর ওয়াটার বটল থেকে, মানে ওয়াটার বটলটা এগিয়ে দিয়েছে, যে আপনার কি শরীর খারাপ লাগছে, আপনি কি জল খাবেন, বলে ওয়াটার বটলটা এগিয়ে দিয়েছে। তো তখন স্বর্ণেন্দুবাবু বলেছে না না, আমি ঠিক আছি, থ্যাংক ইউ, এরকম উনি বলেছে। এবার তখন মেয়েটা বলেছে ঠিক আছে। আর মেয়েটা খুব স্মার্ট, মানে কথাবার্তা খুব স্মার্ট, ওকে থ্যাংক ইউ মানে একদম ইংলিশে বলছে, খুব স্মার্ট মেয়ে। তো মেয়েটা একটা দুটো বই একটু একটু খুলে খুলে দেখছে এবং তারপরে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। এবার স্বর্ণেন্দুবাবু ভাবছে যে মেয়েটা হঠাৎ করে, মানে এরকমভাবে এখানে ঘাটের এখানটায় বসে আছে কেন, মেয়েটা কি ঠাকুরের মন্দিরেই এসছে, এখন ঠাকুরের শয়ন চলছে, একটু পরে খুলে দেবে। তো ভেবেছে হয়তো এসছে সেই জন্যই, সারাদিন দৌড়োদৌড়ি করে স্কুল স্টুডেন্ট না, তাদেরও মনের একটা ফ্রেশনেসের দরকার হয়, হয়তো সেই জন্যই এসছে। তো উনি ভাবছেন যে না, মোটামুটি এবার আমাকে ঠিকঠাক লাগছে, এবার আমি উঠি। এবার যখন উনি ভাবছেন উঠবেন, তো তখন না হঠাৎ করেই মেয়েটা ওই মন্দির সম্পর্কে ওই স্বর্ণেন্দুবাবুকে জিজ্ঞেস করছে। মানে পুরোটাই আর কি ইংলিশে বলছে, বেশিরভাগটাই ইংলিশে বলছে, ইংলিশ আর বাংলা মিশিয়ে। যে মেয়েটা বলছে যে ওই জায়গায় নতুন, তো এই মন্দিরটা কবে প্রতিষ্ঠিত, কবেকার মন্দির, এই মন্দিরটা প্রথম থেকেই এরকম কি না, এরকম নানান কথাবার্তা স্বর্ণেন্দুবাবুকে জিজ্ঞেস করছে। তো স্বর্ণেন্দুবাবু যেটুকু যা জানতেন মন্দির সম্পর্কে উনি সেটুকু বলেন। এবং ওনার না বেশ ভালো লাগে যে এই বয়সে একটা মেয়ে, স্কুল স্টুডেন্ট, তার একটা মন্দিরের প্রতি এত জিজ্ঞাসা, বেশ জানতে চাইছে, মেয়েটার মন্দিরটা খুব ভালো লাগে সেটাও মেয়েটা জানায়, এরকম বিষয় আর কি কিছু টুকটাক বলে। তো স্বর্ণেন্দুবাবু বেশ যতটুকু উনি জানতেন, ওনার নলেজে যেটুকু ছিল উনি সেরকম উত্তর দেয়। তো ওনার বেশ ভালো লাগলো যে বাহ, মেয়েটা তো বেশ ভালো। তো উনিও মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি কোন ক্লাসে পড়ো। তো তখন মেয়েটা বলে, মেয়েটা ওরকম ক্লাস 7-এ পড়ে, এরকম একটা বলে। এবং তখন বলছে তোমার কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে। তো তখন মেয়েটা বলে ম্যাথমেটিক্স, ঠিক আছে। এরকম টুকটাক কথা হলো। তো তখন স্বর্ণেন্দুবাবু বললো যে তুমি কি ঠাকুরের দর্শন করবে বলে এখানে আছো। তো তখন মেয়েটা বলে হ্যাঁ, আমি এখান থেকে ডাইরেক্ট আমি একটা টিউশনের কাছে যাব, টিউশনে যাব। তো এই সামনেই আমার স্কুল, তো আমি এই জন্য এখানে বসে আছি। তো তখন স্বর্ণেন্দুবাবু বললো বাহ, খুব ভালো। তো তখন উনি স্বর্ণেন্দুবাবু উঠতে যাচ্ছে। এবার উঠতে যাওয়ার সময় ওই মেয়েটার, মানে যখন স্বর্ণেন্দুবাবু ওখান থেকে উঠে পড়েছে, মেয়েটাও উঠে পড়েছে। এবার মেয়েটা উঠে পড়ে, মানে ওই জায়গাটা কিন্তু চত্বরটা তখন কেউ ছিল না, ঠিক আছে। মানে এমনি আশেপাশে একটু দূরে লোক আছে, কিন্তু ওই জায়গাটুকুতে বিশেষ কেউ ছিল না। হঠাৎ করেই মেয়েটা কিছু কথা স্বর্ণেন্দুবাবুকে বলে,
যে কথাগুলো ওই মেয়েটা ওই পজিশনে যে বলতে পারে স্বর্ণেন্দুবাবুকে, সেই বিষয়ে কিন্তু ওনার কোনো ধারণা ছিল না, এবং ওই পজিশনে মেয়েটার ওই কথাগুলো বলাটাও কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। এবার সেটা কি কথা ছিল সেটা আমি এবার আপনাদেরকে বলছি, আপনারাও শুনলে হয়তো বুঝতে পারবেন যে সত্যি এটা খুব অদ্ভুত, এবং এর কি ব্যাখ্যা হতে পারে সেটা আমারও ঠিক ধারণা নেই। আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যেটা ঠিক কী হতে পারে। যাই হোক, তো ওই মেয়েটাও উঠে পড়ে যখন স্বর্ণেন্দুবাবু উঠে পড়েছেন, তো তখন মেয়েটা মানে এর আগে কিন্তু মেয়েটা ইংলিশ বাংলা মিশিয়ে বলছিল, মানে যেভাবে আর কি নর্মাল একটা ওই বয়সী মেয়ে একটা বড় মানুষের সাথে, একটা গুরুজনের সাথে যেভাবে কথা বলা উচিত ঠিক সেভাবেই কথা বলছিল। তো মেয়েটা হঠাৎ করেই স্বর্ণেন্দুবাবুর উদ্দেশ্যে বলে যে একটা কথা বলবো আপনাকে। তখন স্বর্ণেন্দুবাবু বলেছে হ্যাঁ। তখন বলছে, মানে মেয়েটা কিন্তু এরপরে মানে এই যে একটা আঙ্কেল করে যে মেয়েটা সম্বোধন করছিল, সেই জায়গা থেকে কিন্তু মেয়েটা একেবারে তুইতে নেমে আসে। ঠিক আছে, একদম তুইতে নেমে আসে, এবং নেমে এসে হঠাৎ করে স্বর্ণেন্দুবাবুকে বলে, আচ্ছা তুই ছোট থেকেই কোথাও কোনো ঝামেলা দেখলে এভাবে দূরে দূরে পালিয়ে যাস কেন? তুই পালিয়ে গেছিস, তোর বাবা পালিয়ে গেছে, তোরা পুরো ফ্যামিলি এভাবে কোথাও কোনো একটা ঝামেলা দেখলে পিছু পা হয়ে যাস কেন? তোদের লড়ার মতো ক্ষমতা নেই? ভগবান তো তোদের দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, চিন্তাভাবনা করার জন্য মাথা দিয়েছে, তাহলে যে কোনো জায়গায় যদি কোনো ঝামেলা দেখিস তোরা এভাবে পালিয়ে যাস কেন? আমি জানি তোরা ভালো মানুষ, তোর বাবাও খুব ভালো মানুষ, কিন্তু যেখানে দেখছিস যে তোরাও বঞ্চিত হচ্ছিস, তোদের সাথে মানুষ অন্যায় করছে, সেখানে তোরা নিজেরা উল্টে মুখ বুজে পালিয়ে যাস? তোরা লড়তে পারিস না? সত্যি প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু একটু লড়াইও করতে হয়, একটু কিছু কাজ করতে হয়, সেটা কিন্তু আজকের দিনে খুব দরকার। তোরা যেভাবে পালিয়ে যাস সেই জন্যই কিন্তু তোদের অপোজিটে যে সমস্ত মানুষ থাকে তারা কিন্তু অনেক বেশি সাহস পেয়ে যায় তোদের সাথে এই জিনিসগুলো করার। তো আজকে থেকে যদি চিন্তা করিস তাহলে ভেবে দেখিস যে আজকে থেকে তুই কি করবি। তুই অন্যায়টাকে মুখ বুজে মেনে নিবি নাকি তার প্রতিবাদ করবি? তোকে বিশেষ কিছু করতে আমি বলছি না, কিন্তু যখন দেখবি বা বুঝতে পারবি যে তোর উপরেই অন্যায় হচ্ছে এবং যে অন্যায় করছে তুই খুব ভালো মতো জানিস যে তোর বা তোদের কোনো দোষ নেই, সেখানে যখন অন্য তোর উল্টো দিকের মানুষ যখন তোকে অপমান করবে, যখন তোর হকটা কেড়ে নিতে চাইবে, তখন কিন্তু তোকেও লড়াই করতে হবে নিজের যোগ্য জিনিসটা আদায় করার জন্য। এই বলে মেয়েটা কিন্তু কিছুক্ষণ ওনার দিকে পুরো স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং তাকিয়ে থাকার পরে মেয়েটা ওই যে নিচে যে বললাম যে ওর ভারী ব্যাগটা রেখেছিল, ওই ব্যাগটাকে কাঁধে নিয়ে মেয়েটা গটগট করে হেঁটে চলে যায়, এবং সে মন্দিরের সামনে একটা এসে প্রণাম করে মেয়েটা একদম চলেই যায়। এবং এই পুরো বিষয়টায় মানে এই কয়েকটা কথা যেগুলো উনি লিখেছেন ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বললাম। তো এইগুলো যখন স্বর্ণেন্দুবাবু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, উনি না মানে প্রচণ্ড অবাক হয়ে যান। উনি ভাবেন যে এগুলো আমাকে মেয়েটা কী বললো, মানে এবং কেনই বা বললো, আমি কি করেছি যার জন্য মেয়েটা আমাকে এরকমভাবে বললো। এবং তারপরে উনি এটা ভেবে খুব অবাক হয়ে যান যে ও এত কিছু জানলো কী করে, এই মেয়েটা আমাকে চেনে না, আমিও মেয়েটাকে চিনি না, আর ও আমাকে যে কথাগুলো বলল, আমার পরিবার নিয়ে কথা বলল, আমার বাবার সম্পর্কে কথা বলল, এবং আমাদের যোগ্য জিনিস আদায় করে নেওয়ার যে কথা বলল, তখন না মানে ওনার হাত পা রীতিমতো কাঁপছে। যেটা স্বর্ণেন্দুবাবু লিখেছেন যে ওনার হাত পা রীতিমতো কাঁপছে, এবং ওনার সেই যে প্রচণ্ড মাথা ধরে গেছিল, ওনার পুরো শরীরটা না একটা মাথা থেকে পা পর্যন্ত একটা ঠান্ডা স্রোত মনে হচ্ছে যেন ওনার শরীর দিয়ে বয়ে গেল, এবং উনি মানে হাত পাটা এরকম মানে ঠান্ডা হয়ে গিয়ে কাঁপছে, এবং ওনার শরীরটা না পুরো মনে হচ্ছে না হালকা হয়ে গেল। এবার উনি পুরো হতভম্ব হয়ে ওই যে উঠেছিলেন উনি ওখানেই বসে পড়েন। বসে পড়ে উনি না ভাবছেন যে আমি এসব কী শুনলাম, এবং আমাকে এই যে মেয়েটা এতগুলো কথা বলল, এই মেয়েটা আমার বাবার সম্পর্কে, আমাদের যে পৈতৃক জমি নিয়ে সমস্যা হচ্ছে বা ঝামেলা আছে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু ওনাদের আত্মীয় স্বজন ছাড়া আর কেউ কিন্তু জানে না। মানে ওনারা এই বিষয়গুলো নিয়ে না কারোর সাথে কোনোদিনও সেভাবে ডিসকাসই করেনি, আর ডিসকাস করার কথাও নয়। কেউ নিজের পুরনো পারিবারিক সমস্যা নিয়ে নিশ্চয়ই সবার সাথে তো আর ডিসকাস করবে না। ফলে ওনার স্ত্রীয়েরও বাপের বাড়িরও বেশি লোক জানে না, ওনাদেরও আত্মীয় স্বজন যারা এদিককার আত্মীয় স্বজন তারা মোটামুটি জানে, এছাড়া কোনো বন্ধু বান্ধব চেনা পরিচিত কাউকেই ওনারা এই বিষয়ে কখনোই কিছু জানাননি, জানানোর কথাও নয়। তো উনি ভাবছেন যে এই মেয়েটা কে ছিল, এই মেয়েটা কে ছিল। যাই হোক, উনি কিছু বুঝতে পারলেন না,
এবং উনি ভাবছেন যে মেয়েটা আমাকে এতগুলো কথা বলে গেল এবং রীতিমতো তুই তুই করে কথাগুলো বলে গেল, এটা মানে কি হলো ব্যাপারটা। যাই হোক, তো 5-6 মিনিট তো উনি ওখানে হয়ে বসে থাকেন এবং তারপরে মন্দিরের কিছুক্ষণ পরে আর কি মন্দির খুলে গেল, তারপরে মানুষজন আসে, মন্দিরের ঘন্টা ঘন্টা বাজছে, তো উনি আবার মন্দিরের ভিতরে যান এবং সেখানে প্রণাম ঠনাম করে উনি হাঁটতে হাঁটতে মানে কিছুটা হাঁটতে হাঁটতে একটা জায়গা আছে, সেখান থেকে উনি বাস ধরে বাড়ি ফেরেন। এবং ওই যে পুরো সময়টা উনি হাঁটাহাঁটি মানে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলেন, ওনার পুরো সময়টা মাথায় এটাই শুধুমাত্র ঘুরছিল যে আমার সাথে এটা হলোটা কি, কেন এরকম ঘটনা হঠাৎ করে ঘটলো, আর এই মেয়েটাই বা কে ছিল। যাই হোক, তো পুরো উনি পাজলড হয়ে গেলেন এবং পাজলড হয়ে উনি বাড়ি এলেন। বাড়ি এসে সেদিন উনি কারোর সাথে সেভাবে আর কথা বলেননি এবং উনি তখন মনে মনে আস্তে আস্তে সেই সারা রাত উনি চিন্তা করেন, দিন তো বটে, ইভেন রাত অবধি উনি চিন্তা করেন যে ওনাকে মেয়েটা অ্যাকচুয়ালি ঠিক কী বললো এবং কেন কথাগুলো বললো। তখন উনি মনে মনে বুঝতে পারলেন যে মেয়েটা হয়তো ওনার এবং ওনার বাবা, স্বর্ণেন্দুবাবু এবং ওনার বাবার দুজনেই এমন একজন মানুষ যে যারা না মানে ঝুট ঝামেলা একেবারেই পছন্দ করে না। এবার দেখুন, আমরা সবাই ঝুট ঝামেলা পছন্দ করি না, কোনো মানুষই চায় না যে সে একটা ঝামেলার মধ্যে জড়াক, সবাই একটা পিসফুল লাইফ চায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যদি আমাদের সামনে দেখি, মানে যখন স্বর্ণেন্দুবাবুর বাবা বুঝতে পেরেছিলেন যে ওনার বাবার জমি কেউ এভাবে জবরদখল করে নিয়েছে, তো সেই সময় ওনাদের হয়তো উচিত ছিল আরেকটু অ্যাক্টিভলি সেই জিনিসটাকে দেখা বা আরেকটু অ্যাক্টিভলি কাজ করা, যাতে যে পক্ষ এরকমভাবে অন্যায়ভাবে ওনাদের জিনিসপত্র কেড়ে নিয়েছিল তারা যাতে মানে এই কাজটা করে যাতে সারতে না পারে, বা তাদের জন্য একটা স্ট্রং উকিল লাগিয়ে সেটার পিছনে আর কি কাজ করা। কিন্তু ওই যে একটা ওনার বাবার মধ্যে একটা মানসিকতা ছিল যে আমি এখন মানে কোর্টের চক্কর লাগাবো, একটা আমার যে মান সম্মান আছে সেই মান সম্মানটা চলে যাবে, লোকজন আমাকে নিয়ে কথা বলবে যে দেখো ওদের জমি নিয়ে নিয়েছে। তো সেই জন্য কেস কামারি করলেও ওনার বাবা কিন্তু সেই অর্থে কিন্তু মানে যতটা শ্রম দেওয়া উচিত ছিল, যতটা খাটাখাটনি করা উচিত ছিল, বা যতটা যেভাবে প্রতিবাদ করা উচিত ছিল বিষয়টা, উনি কিন্তু সেভাবে প্রতিবাদ করেননি। এবার সেই সেটা হতে হতে আস্তে আস্তে সময় এগিয়ে গেছে, স্বর্ণেন্দুবাবুও ঠিক ওনার বাবার মতোই কিছুটা স্বভাব পেয়েছিলেন, তো উনিও ভাবতেন যে কি আমি জমি নিয়ে এরকম করব। এবং উনি মনে মনে ভাবছিলেন, যেই সময় ওনার মনে চিন্তা হচ্ছিল যে ওনার স্ত্রীর জন্যই আজকে ওনাকে বাসে এতগুলো কথা শুনতে হলো, উনি মনে মনে ভাবলেন যে আরে আমি তো এতক্ষণ ভুল ভাবছিলাম, আমার স্ত্রী যা করেছে সেটা তো ঠিকই করেছে। ও শাড়িটা আগে দেখে পছন্দ করেছিল, ও দোকানদারকে বলেছিল আপনি শাড়িটা একটু সরিয়ে রাখুন, আমি এই শাড়িটা নেবো, আর কি শাড়ি নেবো আমি দেখছি। তো ওই মহিলা এসে গায়ে পড়ে যেচে পড়ে এসে মানে আর কি শাড়িটা নিয়ে নিজের দাবি করে, এবং পুরো যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটার জন্য উনি পরে বুঝতে পারেন যে ওনার স্ত্রীর এখানে কোনো দোষই ছিল না, ওনার স্ত্রী শুধুমাত্র নিজের যেটা আর কি ওনার হকের যেটা সেটা উনি শুধু আদায় করেছে, একজন ওনার সামনে মিথ্যে কথা বলে যাচ্ছিল এবং তার মিথ্যেটাকে উনি মিথ্যেই প্রমাণ করে শাড়িটা নিয়ে দোকান থেকে বেরিয়েছে। তো ওই যে বাস থেকে নেমে ওনার যে মনে হচ্ছিল স্বর্ণেন্দুবাবুর যে পুরো যে ঘটনাটা হলো তার জন্য ওনার স্ত্রী দায়ী, উনি তখন মনে মনে রাতের বেলা যখন অনেক কিছু চিন্তা করেন, উনি বুঝতে পারেন যে আমি তো ভুল ছিলাম, আমার স্ত্রীর তো এখানে কোনো দোষ নেই, ও বরং অনেক ভালো কাজ করেছে, ও নিজের হকটাকে প্রতিষ্ঠা করেছে। আমি বরং ভাবি যে না ঝামেলা হচ্ছে, ঠিক আছে দিদি, কিন্তু এটা তো অন্যায়, যে অন্যায় করছে তারই দোষ, তাকে বোঝানো উচিত যে হ্যাঁ তুমি ভুল করছো। তো উনি তখন সকালবেলা সেদিন সারা রাত উনি ঘুমোন না এবং সকালবেলা উঠে ওনার স্ত্রীকে বলেন যে তুমি না খুব ভালো করেছিলে জানো তো, সেদিন যে তুমি শাড়িটা ওভাবে নিয়ে এসছিলে, তোমার পছন্দের শাড়ি, এটা তুমি খুব ভালো কাজ করেছো। ওনার স্ত্রী একটু অবাক হয়ে যায় যে কী রে বাবা, আমাকে হঠাৎ করে এরকম বলছে কেন, কোনোখানে কিছু নিয়ে হঠাৎ করে আমাকে বলছে যে তুমি খুব ভালো কাজ করেছো বা এরকম। যাই হোক, তো উনি আর কিছু বলেন না এবং সেদিনই উনি ওনার বাবার সাথে কথা বলেন এবং ওনার বাবাকে বলেন যে দেখো আমি এই কেসটা নিয়ে আরও একটা বড় উকিলের সাথে কথা বলছি, তো এরপরে যেদিন যেদিন যেতে হবে, যেহেতু তোমার সাথে ঘটনাটা ঘটেছিল এবং তোমার আরও যে আত্মীয় ছিল তারা তখনও বেঁচে ছিলেন তাদের মধ্যে একজন, তো বলছে তোমাদেরকে কিন্তু যেতে হবে এবং যতক্ষণ না কেসটা নিষ্পত্তি হচ্ছে তুমি কিন্তু আমাকে কিছুদিন পরে বলবে না যে আমি যাব না, বা না ঠিক আছে ছেড়ে দে, যেভাবে তুমি গা ছাড়া দিয়ে এত বছর ছিলে সেভাবে কিন্তু করো না। এবং এই কথা চিন্তার পরে স্বর্ণেন্দুবাবু কিন্তু ওনার যে উকিল উনি দেখেছিল সেই উকিলের সাথে কথা বলেন, ওনার একটা নতুন উকিলের সাথে, এবং সেই উকিল যেভাবে যেভাবে কাজ করতে বলেছিলেন ওনারা সেভাবেই কাজ করেন। এবং যখন যখন কোর্টে যেতে বলে, উনি ওনার বাবা প্রথমে একটুখানি গড়রাজি ছিলেন, উনি বলছেন এই বয়সে আবার আমি করব এরকম কোর্ট কাছারি। তো তখন উনি বোঝায় যে দেখো নিজের জিনিসটা পেতে গেলে তোমাকে কিন্তু লড়াই করতে হবে, আর এটা অনেক পুরনো হয়ে গেছে কেসটা, তুমি যদি এখন ঠিকমতো লড়াই না করো জীবনেও কিন্তু তুমি আর এই জমি ফিরে পাবে না।
যাই হোক, তো সেই জমি জায়গা সমস্ত কিছু ওনারা, তারপরেও দীর্ঘ 7 মাস এই কেস চলে এবং 7 মাস পরে কিন্তু কেসে স্বর্ণেন্দুবাবুরা জিতে যায়। এবার এইখানেটা আমি আপনাদের একটা টুইস্টের কথা বলেছিলাম। টুইস্টটা হচ্ছে যে কেস জিতে যায় ওনারা সত্যিকারেরই, মানে আপনার সাথে ধরুন আপনি ভাবছেন যে আপনার সাথে দীর্ঘদিন ধরে কেউ অন্যায় করছে, আপনি জানেন আপনার কোনো দোষ নেই, তারপরেও কেউ আপনাকে ক্রমাগত দোষারোপ করছে, তো সেই ক্ষেত্রে না নিজেদেরকে মুখ আমাদেরকে খুলতেই হবে। এটাই হচ্ছে আসল ব্যাপার, আপনাকে প্রতিবাদ করতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই যে মহিলাটা, যিনি সেদিনকে রাতের বেলা স্বর্ণেন্দুবাবুর বাবা এবং আরও যে দুজন আত্মীয় ছিল তাদেরকে মারধর করার নেপথ্যে যিনি ছিলেন, সেই ভদ্রমহিলা, আমি আপনাদেরকে বলেছিলাম যে তারা সবাই মারা গেছিল, কিন্তু তারপর থেকে তারা কিভাবে মারা গেছিল বা কী ব্যাপার ছিল সেটা কিন্তু কেউ জানতো না। এবার যেদিন কোর্টে ওনারা হেরে যান, তো কাগজপত্র বিভিন্ন কিছু নিতে, তো ওনাদের সেই দেশের বাড়ি, সেই পাশের বাড়ি, যে যারা আর কি যে সম্পত্তিটা ওনাদেরকে বেদখল করে রেখেছিল এত বছর, তো তাদের ঘরে যায়। এবার তাদের ঘরে গিয়ে প্রথমে ঢুকেই যে ছবিটা ওনারা দেখেন, সেই ছবি দেখে কিন্তু, মানে ওই মহিলার ছবি দেখে স্বর্ণেন্দুবাবু একেবারে হতভম্ব হয়ে যান। তো সেই হতভম্ব হওয়ার কারণটা কী ছিল? তো ওই ছবি দেখে যে হতভম্ব উনি হয়েছিলেন, তার কারণটা হচ্ছে ওই ছবিতে যে মহিলার গলায় মালা দেয়া ছিল, সেই মহিলাটিকে হুবহু ওই মহিলাটির মতো দেখতে, যেই মহিলাটি বাসে সবার সাথে খুব ঝামেলা ঝগড়া করত। ভাবুন একবার, মানে ওই মহিলা বহু বছর আগে মারা গেছেন, আর এই মহিলাকে একদমই মানে তার মতো দেখতে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে এই মহিলার ছবি দেখে তো স্বর্ণেন্দুবাবু প্রচণ্ড চমকে যান যে কী ব্যাপার হলো, এই মহিলা এর মতো কী করে ছবি। যাই হোক, উনি তখন নিজেকে একটুখানি সামলে নেন এবং কথায় কথায় পরে ওর দিদি একজন জ্ঞাতিগোষ্ঠী তো তাকে জিজ্ঞেস করে যে এই ভদ্রমহিলা বলছে তো বহু বছর আগে মারা গেছে, কারণ যেই সময় আর কি ওই ঘটনাটা ঘটেছিল তখনই ওনার বহু বয়স ছিল, তখন স্বর্ণেন্দুবাবুর বাবাই মানে অল্প বয়স আর কি। তো যাই হোক, তো তখন যখন জিজ্ঞেস করে যে ওনার ডেথ কীভাবে হয়েছিল, এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত একটা বিষয়। তো ওই ভদ্র মহিলা যিনি আর কি সেদিন ওই মারপিটের নেপথ্যে ছিলেন, উনি কিন্তু মানে খুবই আর কি একটা মানে খারাপ, খুব বদমেজাজি, একজন অন্যের ক্ষতি করা এরকমই একজন মানুষ ছিলেন, যিনি সবসময় অন্যের জমি জায়গা কী করে কেড়ে নেওয়া যায়, অন্যের সাথে দুর্ব্যবহার করে এরকমই করতেন। এবার মানুষ তো দুর্ব্যবহার করে, খারাপ জিনিস করে, এবং তারা ভাবে না যে তাদের জন্যও কিন্তু এরকম কোনো কিছু ভয়ঙ্কর অপেক্ষা করে থাকতেও পারে। তো এরকম করতে করতে খুব বেশি বয়স নয়, তখন ওনার বয়স প্রায় 48-49। এই 48-49 বছর বয়সে ওই ভদ্রমহিলা হঠাৎ করেই একটা অজানা জ্বরে উনি কিন্তু মারা যান, মাত্র 2 দিনের মধ্যে উনি মারা যান। এবং উনি মারা যাওয়ার পরে মানে এরকমও নাকি হয়েছিল যে যাদের যাদের সাথে উনি এরকম খারাপ ব্যবহার করতেন তারা নাকি রীতিমতো, মানে পাড়ার মধ্যে তারা নাকি রীতিমতো সেই দিন মাংস ভাত খেয়েছিল। মানে উনি সবার সাথে এত ঝামেলা ঝগড়া করতেন, মানে ভাবুন কিছু মানুষের ব্যবহার এতটাই খারাপ হয় যে তারা মারা গেলে লোকে স্বস্তি পায়, লোকে আনন্দ করে, এরকমও ভাবুন হতে পারে। যাই হোক, তো উনি এটা শুনে তো খুবই অবাক হয়ে গেলেন এবং আরও বেশি অবাক হয়ে গেলেন যে এই মহিলাকে দেখতে ওই মহিলার মতো কী করে হলো। এবং পরে যখন উনি ক্যালকুলেশন করেন, উনি ভাবেন যে ওই মহিলা যবে মারা গেছে তার সেখান থেকে যদি মানে আর কি ওনার বয়স ক্যালকুলেট করা যায়, যে যদি তখন থেকে যদি কোনো মানুষের যদি আজকের ডেট অবধি যা বয়স হতে পারে, ওই যে মহিলা যে বাসের মধ্যে ওরকম ঝগড়াঝাটি করে তার বয়স কিন্তু মোটামুটি সেমই বলা যেতে পারে। তো এটাই ছিল ঘটনা। তো উনি একটা জিনিস শেয়ার করেছেন যে উনি এই ঘটনার পরে জীবনে এটা জিনিস বুঝেছেন যে অন্যায় হলে সেই অন্যায় মুখ বুজে কখনোই মেনে নেওয়া, সে যেই অন্যায় করুক, নিজের লোকই করুক আর বাইরের লোকই করুক, সেটা একবার দুবার হয়তো ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু পুরোপুরি ছেড়ে দেওয়া কিন্তু কখনোই যেতে পারে না। আর উনি একটা জিনিস বিশ্বাস করেন, সেদিন যে ওই মেয়েটি ছিল, পরে উনি খোঁজ নিয়েছিলেন যে এরকম মানে ইউনিফর্ম, মানে উনি একবার মেয়েটার সাথে দেখা করতে চেয়েছিলেন, তো কোন স্কুলের। তো ওইখানে আশেপাশে যত স্কুল ছিল উনি অনেককে জিজ্ঞেস করেন যে এইরকম ইউনিফর্ম কোন স্কুলের আছে। উনি কিন্তু এরকম কোনো ইনফরমেশনই পান না যে যেই স্কুলের ইউনিফর্মটা ওরকম দেখতে। তো উনি বিশ্বাস করেন যে উনি হতে পারে যে মাই হয়তো কোনো এক রূপ ধরে এসেছিল বা কোনো ভালো আত্মা ছিল, এরকমই কিছু একটা হবে, কারণ ওই মেয়েটার না ওখানে ওই সময় আসার কোনো মানে ব্যাপার ছিল, বা ওই মেয়েটা যে এলেও একটা মানুষ, সে কিছু জানে না, কিছু তার জানার কথাও নয়, সে এত কথা কি করে বলবে, সে এত কথা ইনফরমেশন তার কাছে কি করে থাকবে, এটা সত্যিই খুবই অবাকজনক। তো যাই হোক, এটাই ছিল ঘটনা।
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওগুলো প্লিজ একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।